সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার জামান। মূলত অভ্যন্তরীণ রাজনীতি, আগামী নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, ভাবনা এবং সংস্কারের যে বিষয়টি, সে বিষয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে মিয়ানমারের একটি বিষয়ে নতুন করে আলোচনা এসেছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং মানবিক করিডোরের বিষয়টি। এ বিষয়ে আজ আমরা বিস্তারিত কথা বলতে চাই। চারজন অতিথি এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর রয়েছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আমার বাদিকে রয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। সবশেষ রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই এম হুমায়ুন কবির আপনাকে দিয়ে। মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, যদিও প্রেস সচিব, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু উপদেষ্টা কিন্তু বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর। সবার আগে আপনার কাছে আসলে বুঝতে চাই যে মানবিক করিডোর বিষয়টা কি। ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে গত কয়েকদিন ধরে। এটা সংঘাতপূর্ণ কোনো এলাকাতে যখন বেসামরিক নাগরিকদের জন্য কোনো সাহায্য, তাদের উদ্ধার, এই ধরনের কার্যক্রম যখন করা হয় তখন এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। এবং এটা জেনেভা কনভেনশন 1949-এর জেনেভা কনভেনশনে একটা মেনশন আছে। এটা অপারেশনালাইজ করা হয়েছে 1990-তে জাতিসংঘের। এরপরে ধরেন বসনিয়াতে ব্যবহৃত হয়েছে, সিরিয়াতে হয়েছে, এখন গাজাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয়েছে। কখনো সফল হয়েছে, কখনো হয়নি। মোদ্দা কথা হচ্ছে যে যখন একটা বেসামরিক জনগোষ্ঠী একটা ক্রাইসিসে পড়ে এবং সেই এলাকাটা যদি সংঘাতপূর্ণ হয়, তাহলে সেই মানুষগুলোকে সাহায্য করার জন্য বিভিন্ন রকমভাবে হতে পারে। যেমন এই ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমারের ক্ষেত্রে যেটা আলোচনা হচ্ছে যে রাখাইন প্রদেশে যে রোহিঙ্গারা আছে, এখনও প্রায় 6 লাখের মতো রোহিঙ্গা ওই দিকে আছে। রাখাইনের যুদ্ধের কারণে ওখানে একটা দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়েছে এবং গত কয়েক মাস আগে ইউএনডিপি একটা রিপোর্ট তৈরি করেছিল এবং সেখানে তারা বলছে যে ওখানে এই মার্চ এপ্রিলের দিকে এই সময়টাতে দুর্ভিক্ষ হওয়ার একটা আশঙ্কা আছে এবং সেটা যদি হয় তাহলে এই লোকগুলো কিন্তু খুব সঙ্গত কারণে আবার বাংলাদেশের দিকে আসবার জন্য একটা উদ্যোগ নিতে পারে। যদি জাতিসংঘ এই উদ্যোগটা নেয়, সেক্ষেত্রে মিয়ানমার যে সরকার, বর্তমান সরকার, সেই সরকার কি নিয়ন্ত্রণ আছে ওই জায়গায়, ওই অঞ্চলে? এটা নিয়ন্ত্রণের দুইটা রকম আছে। একটা হচ্ছে ডিজুরে, অর্থাৎ আইনগতভাবে একটা নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে ডিফ্যাক্টো, বাস্তব অর্থের নিয়ন্ত্রণ। তো রাখাইন তো এখনও মিয়ানমার রাষ্ট্রের অংশ, কাজে সেখানে আইনগতভাবে কিন্তু মিয়ানমারের সরকারের কর্তৃত্ব আছে আইনগতভাবে, কিন্তু বাস্তব অর্থে সেখানে আরাকান আর্মি এখন কন্ট্রোল করছে। কাজে ডিফ্যাক্টোভাবে আরাকান আর্মি এটা নিয়ন্ত্রণে আছে। কাজে আপনি যদি এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে চান বা একটা প্যাসেজ যদি আমরা দিতেও চাই, সেক্ষেত্রে কিন্তু মিয়ানমার সরকার, নপিটোতে যে সরকার আছে, তারও একটা মোটামুটি মতামত লাগবে, অনুমোদন লাগবে। সেটা খুশি হয়ে দেখ কি বেজার হয়ে দেখ, এটা লাগবে। এবং যারা এখন ডিফ্যাক্টো বা কর্তৃত্বে আছে, নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি, তাদের সাথেও লাগবে। তো কাজেই এখানে 4টা উপাদান একই লাইনে সমন্বিত হতে হবে। একটা হচ্ছে জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমার সরকার, আরাকান আর্মি। এই 4টা উপাদান যদি একসাথে হয়, সমন্বিত হয়, তবেই এই ধরনের প্রকল্প বা এই ধরনের প্যাসেজ আপনি বাস্তবায়িত করতে পারেন। আমাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু এর বিরোধিতা করছে। তো রাজনীতিবিদরা কি পার্ট না এটার? এই ধরনের, যেহেতু এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ, জাতীয় স্বার্থের সাথে, জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে শুধু রাজনীতিবিদ না, সকল স্টেক হোল্ডার যারা আছে, সেটা দেশি বলেন বিদেশি বলেন, সকলের সাথেই কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনার প্রয়োজন আছে। কারণ এটা খুব ডেলিকেট একটা প্রসেস। যে কোনো পর্যায়ে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যে কেউ এটার মধ্যে গোলমাল লাগিয়ে দিতে পারে। তো কাজেই দেশের ভিতরে যদি বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের একটা ভূমিকা আছে, তাদের সাথে কথা বলতে হবে। সরকারের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়গুলো যারা আছে, যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে, তাদেরও সকলের সেম পেজে থাকতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করতে। আমরা এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আবু রুশদ, আপনার কাছে জানতে চাই সংখ্যার কথাটা, যেটি এম হুমায়ুন কবির বলছিলেন যে এই জাতীয় ঘটনা কোন কোন জায়গায় হচ্ছিল, গাজার উদাহরণও তিনি দিলেন। এটিই কিন্তু সংখ্যার কারণ যে এই জায়গাটা আসলে কি তাহলে অন্যরকম কিছু হওয়ার মানে আশঙ্কা বা চিন্তার কোনো আছে কিনা কারণ?
অবশ্যই আছে, তবে যেভাবে আমাদের দেশে এখন মিডিয়া বা অন্যান্য জায়গায় বা রাজনীতিবিদরা যেভাবে হুট করে এটা নিয়ে মন্তব্য করছেন, বিষয়টা আসলে ওরকম মনে হয় না। তারা একটা জিনিস আপনি দেখেন, আরও একটা ব্যাপার যে হুট করে আমাদের এখানে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথা ছুড়ে দেওয়া হয়। যেমন যখন প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে ছিলেন, তখন হুট করে মিডিয়াতে ছুড়ে দেওয়া হলো যে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমার সরকার ফেরত নিতে সম্মত হয়েছে। আচ্ছা, এখন 1,80,000কে আসলে মিয়ানমার সরকার ফেরত নিতে সম্মত হয়নি। ওদেরকে যে 8 লাখ আমরা তালিকা দিয়েছিলাম, তার মধ্যে 1,80,000কে তারা স্বীকার করেছে রোহিঙ্গা তাদের নাগরিক হিসাবে। তাহলে এই জিনিসটা কোথা থেকে আসলো? পরে দেখা গেল কি যে 3 দিন পরে সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হলো, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়াই একটা মন্তব্য আপনার মিডিয়াতে ছড়ে দিল যেন এটা মামার বাড়ির আবদার। এগুলো মামার বাড়ির আবদার নয়। এবারও করিডোরটা নিয়ে যেভাবে মিডিয়াতে ছুড়ে দেওয়া হয়েছে, যেটা উনি বললেন যে এই জিনিসগুলোর সাথে তো অনেক কিছু জড়িত। আমার কথা হচ্ছে এটা কোথা থেকে এরকম করে হুট করে আসলো যে এখানে কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়নি, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে একদম টু দি পয়েন্ট এ ধরনের কোনো কথা বা কিভাবে এটা হবে, কি কোন কোন শর্তে কিছুই বলে নাই। এটা কোথা থেকে আসলো? এরকম হুট করে কিছু সিরিয়াস জিনিস আমাদের এখানে ইনজেক্ট করা হচ্ছে কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন মিয়ানমার বা এই রাখাইন নিয়ে কথা বলি, আমাদের সীমান্ত এলাকা নিয়ে কথা বলি, আমাদের বার্মা অ্যাক্ট নিয়ে আগে জেনে তারপরে কথা বলতে হবে। বাংলাদেশে যদি এখন যারা রাজনীতি করেন বা যারা যেখানে আছেন দায়িত্বশীল এলাকায়, তারা যদি বার্মা অ্যাক্ট না বোঝেন, বর্তমান এই এলাকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি না বোঝেন, যদি চীনের বর্তমান কৌশল না বোঝেন, ভারতের বর্তমান অবস্থান না বোঝেন, তাহলে তাদের রাজনীতি করা উচিত না সোজা হিসাব। তার কারণ এগুলো অত্যন্ত সিরিয়াস বিষয়, আপনি খেলো করতে পারেন না। আপনি বার্মা অ্যাক্ট আমাদের দেশের পাশে বাস্তবায়ন হচ্ছে, ওর সাথে আমেরিকা জড়িত, সরাসরি জড়িত, এবং এই রাখাইন এলাকাটা পুরোটা এখন আরাকান আর্মির দখলে। আবার আরাকান আর্মির মধ্যে কিছু ভাগ আছে, এর মধ্যে কিছু আছে যাদের সাথে ভারত আলাপ করছে, কিছু আছে যাদেরকে আবার চীন প্যাট্রোনাইজ করছে। চীন প্যাট্রোনাইজ করছে এই কারণে যে তাদের যে আপনার ওখানে ডিপ সি পোর্ট এবং যে গ্যাস পাইপলাইনটা কুনমিং পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সেটাকে তারা সিকিউর করতে হবে। সুতরাং তাদেরকে টাকা দিয়ে হোক, যেভাবে হোক, তারা তার হাতে রাখতে চাইবে আরাকান আর্মিকে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ওই এলাকাটা আরাকান আর্মির দখলে সোজা হিসাব। এখন মায়ানমারের ধরেন বেশিরভাগ এলাকা বিভিন্ন গ্রুপের দখলে, স্বাধীনতাকামী গ্রুপের দখলে। আমরা এদেরকে স্বাধীনতাকামী কেন বলছি? আমরা বাংলাদেশে যেরকম গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদেরকে হয়তো যুদ্ধ করতে হয়নি, কিন্তু মায়ানমারের জনগণকে বিভিন্ন গোষ্ঠীকে যুদ্ধ করতে হচ্ছে একটা সামরিক বাহিনীর সাথে, এবং সেই সামরিক বাহিনীটাকে সমর্থন করেছে কারা? চীন, রাশিয়া এবং ভারত, 3টা দেশ। সুতরাং এদের সাথে যুদ্ধ করে তাদেরকে ওখানে বিভিন্ন এলাকা মুক্ত করতে হয়েছে। এখন বাংলাদেশের এখানে যে 10 লাখ বা 11 লাখ রোহিঙ্গা এসছে, তাদেরকে আমরা যদি ফেরত ওখানে দিতে চাই, আমরা কার সাথে আলাপ করব? মিয়ানমার সরকারের ওখানে নিয়ন্ত্রণ নেই, যদিও আইনি যে অবস্থানটা সেখানে আছে, ভালো কথা, কিন্তু এখানে আরাকান আর্মির সাথে বাস্তব ক্ষেত্র হচ্ছে আরাকান আর্মির সাথে নেগোশিয়েট না করে আমরা কিছু করতে পারবো না। আরেকটি বিষয় হয়তো আমাদের অনেকেই জানেন না, যে বিগত সরকারের আমলে কোনো একটি দেশের পরামর্শে হোক বা কুপরামর্শে হোক, আমাদের কিছু গোয়েন্দা সংস্থা তারা রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছিলেন। এবং আপনারা যদি ভিতরের খবর রাখেন, তাহলে দেখবেন যে সে সময় বহু রোহিঙ্গা এই মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে আরাকানে নিহত হয়েছে, আরাকান আর্মির হাতে নিহত হয়েছে। এবং এই জেদে, এই কারণে আরাকান আর্মি এরা বহু রোহিঙ্গাদের বাড়িঘর তখন জ্বালিয়ে দিয়েছিল। তখন আবার আমাদের এখানে বেশ কিছু রোহিঙ্গা ঢুকতে বাধ্য হয়েছে। তা আমরা কোন বুদ্ধিতে রোহিঙ্গাদের 1,13,000 পরে ঢুকলো এই কারণে, এই ঘটনার পরে। তার কারণ আপনি কোনো বিশ্লেষণ না করে যে এটার মধ্যে কে হাত দিয়েছে, বাংলাদেশ এমন কোনো অবস্থায় নাই যে বাংলাদেশ আমেরিকার মুখোমুখি নিজেকে দাঁড় করাতে পারে। যে যত কথাই বলুক, ওখানে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে, আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আপনি যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে চান সোজা হিসাব। আপনি যদি বলেন আপনি বার্মা অ্যাক্টের ভিতরে পড়বেন, তাহলে আপনার অন্য ব্যবস্থা। আপনি জং শুরু করেন, জজবা শুরু করেন, তারপরে মারামারি করেন, আপনি ওখানে স্বাধীন আরাকান রাজ্য চান, তারপরে পরিণতি কী হবে সেটা আল্লাহ জানেন। আর যদি মনে করেন না বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মোটামুটি স্ট্যাটাস কোর মধ্যে রাখবেন, এটার অর্থনীতি টিকিয়ে রাখবেন, বাংলাদেশকে এটা নিরাপত্তা থাকবে, নিরাপত্তার ছত্রছায়া থাকবে, আপনাকে ওই দিকে টার্ন নিতে হবে। জি, এ বিষয়ে আরও বিস্তৃত আলোচনা করবো। আমরা একজন রাজনীতিবিদ মুজিবুর রহমান মঞ্জু, তার কাছে জানবো। যেটা বলছিলাম যে রাজনীতিবিদরা বিরোধিতা করছে, আসলে বিরোধিতার মূল কারণটা একটু জানতে চাই। রাজনীতিবিদরা বিরোধিতা করার আগে রাজনীতিবিদরা তো বুঝতেই পারছে না বিষয়টা আসলে কি, যেটা বিভিন্ন আলোচনায় এসেছে। প্রথম কথা হচ্ছে যে ধরেন এরকম একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, কোথায় হচ্ছে আলোচনাটা? স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে এটা নিশ্চয়ই জাতিসংঘ ইনিশিয়েট করেছে। তো আমাদের অ্যান্টোনিও গুতেরেস কিছুদিন আগেই তো বাংলাদেশে আসলেন,
এবং ওনার সাথে কিন্তু রাজনৈতিক দলের মিটিংও হয়েছে। সেই মিটিংয়ে অনেক আলোচনাই হয়েছে, কিন্তু সেখানে তো এই ধরনের কোনো ইঙ্গিত বা আলোচনা শুরু হয় নাই। তাহলে নিশ্চয়ই এই ধরনের আলোচনা হঠাৎ করে তো পররাষ্ট্র উপদেষ্টা ওনার ইচ্ছে হলো আর এরকম একটা কথা বলেছেন, বিষয়টা এমন না। রাজনীতিবিদরা কেন বলছেন, রাজনীতিবিদদের তো এমনি অনেক বদনামি আছে, অনেক সমালোচনা করা হয়, কিন্তু এটা তো একটা জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। কারণ সবাই বলছে যে হ্যাঁ, মানবিক করিডোরের একটা মানবিক দিক আছে, যেটা হুমায়ুন ভাই বললেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, বসনিয়াতে, তারপরে আপনার সিরিয়াতে আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেনেও বিভিন্ন উদ্দেশ্যে করা হয়। ধরেন কাউকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটা মানবিক স্পেস দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে। এখন জাতিসংঘ এই আলোচনাটা তুললো, কার সাথে তুললো, গোপনে কোথায় আলোচনা হলো, এটা কেউ জানতে পারলো না। হঠাৎ করে এরকম একটা কথা যখন আসলো, এবং এটা খুবই সহজ, যে কারণ কিছুদিন আগেই তো আমাদের মিয়ানমারের সীমান্ত উত্তেজনা হয়েছে, আমাদের জায়গায় এসে বোমা পড়েছে, আমাদের এখানে 12 লক্ষ, মানে আমি তো মনে করছি যে আপনার মিয়ানমারের জনসংখ্যার একটা বিরাট অংশ এখানে চলে এসেছে। এত বড় একটা দেশ মিয়ানমার, সেই দেশের আপনার মানে আমাদের দেশের অর্ধেকের চেয়ে তো অর্ধেকের কাছাকাছি আপনার এই যে রাখাইন রাজ্যটা, সেই রাজ্যের 12 লক্ষ মানুষ অলরেডি এখানে এসেছে। এই যেটা রুশদ ভাই বললেন যে অল্প কিছুদিনের মধ্যে, মাত্র 6 মাসের ব্যবধানে প্রায় 1,30,000 এসেছে। এই জায়গায় রাজনীতিবিদেরা শঙ্কাবোধ করবে না? তো এখন কথা হচ্ছে, দেখেন এখন বলছে যে এটা আমরা কোনো অ্যাসিওরেন্স দেই নাই, এটা এরকম হয় নাই, এক একজন এক এক কথা বলছে। রাজনীতিবিদদের প্রথম কথা হচ্ছে, আজকে তো আমি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে আরো কঠিন কথা বলা হয়েছে যে এটা করারই অধিকার নাই সরকারের। তো আসল কথা হচ্ছে যে এই ধরনের যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত, যেটার সাথে একটা দেশের সাথে আমার যুদ্ধ বেঁধে যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেখানে চায়না এবং আমেরিকার দুইটা স্ট্রং, তাদের স্বার্থ এখানে জড়িত। বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট 2022 সালে আমেরিকান পাশ করেছে, তারা বাজেট অ্যালোকেশন করেছে। এবং আমি আপনাকে একটা উদ্ধৃতি আপনাকে শোনাই, যে কিছুদিন আগে আমাদের একটা সেমিনার হয়েছিল, সেখানে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, আমি এটা আরও এক জায়গায় বলেছি, শাখাওয়াত হোসেন সাহেব বলছেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, যিনি শুধু মানে গুরুত্বপূর্ণ, মানে তাকে উপদেষ্টা বলবো না, উনি কিন্তু মানে এই ধরনের নিরাপত্তা ইস্যুতেও খুব কনসার্ন। উনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ইস্টার্ন অ্যাপ্রোচ অর্থাৎ চীনের নীতি অনুসরণ করেছে, যা ব্যর্থ হয়েছে। এখন আমাদের পশ্চিমা নীতি বার্মা অ্যাক্ট অনুসরণ করা প্রয়োজন। তাহলে স্পষ্টভাবে উনি বলছেন যে আমাদেরকে বার্মা অ্যাক্ট বা মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা, এটার আমাদেরকে ফলো করতে হবে। ওয়েল, কিন্তু আপনাকে যে এর পাশাপাশি যে থ্রেটটা আছে, মানে এই এমনিতে বলা হচ্ছে যে বার্মা অ্যাক্ট যদি বাস্তবায়ন হয়, এই অঞ্চলে একটা যুদ্ধ অবস্থা বা একটা বিরাট অশান্তি তৈরি হতে পারে। এখানে ইন্ডিয়ার ব্যাপার আছে, এখানে মিয়ানমারের সাথে আবার চাইনিজদের একটা স্বার্থ জড়িত আছে। সেই জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে আপনি যেখানে 15ই আগস্টের ছুটি বাতিল করবেন কিনা, সেটার জন্য রাজনৈতিক দলগুলোকে ডেকে পরামর্শ করতে পারেন। এই যে আপনি নির্বাচন কমিশনে পরশুদিন তার আগের দিন একটা সভা ডেকেছে যে আপনার পোস্টাল ভোট বা প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে কী হবে, এটার জন্য আপনি পরামর্শ করতে পারেন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইস্যুতে আপনি রাজনৈতিক নেতাদের কথা বলতে পারেন না? আপনার মনে নাই যে ভারত যখন বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছিল, সব রাজনৈতিক দলকে দাঁড় করিয়ে এক লাইনে ছবি তুলে এই যে আমরা একটা কম্বাইন্ডলি ফেস করেছি বিষয়টাকে, এবং ওটা কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছে। সারা দেশের মধ্যে একটা একতা তৈরি হয়েছে, এবং এটা আন্তর্জাতিকভাবেও ভারতের উপর একটা চাপ তৈরি হয়েছে যে না, এই আধিপত্যবাদের ব্যাপারে আমরা সবাই ইউনাইটেড। এখন ধরেন এত বড় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আমরা যদি সবাই মিলে নিতাম, তাহলে যদি এখানে ঝুঁকি তৈরিও হতো, তাহলে কারো এককভাবে দোষ হতো না। এখন তো দোষ হবে, এখন তো প্রত্যেকটা কথার একটা না একটা কিছু ঝুঁকি তৈরি হলে এটা হবে। এবং এটা নিশ্চয়ই আমাদের অন্যান্য আলোচকরা বলবেন যে এই ধরনের প্যাসেজের অনেক ধরনের থ্রেট আছে। আর আমাদের এখানে তো থ্রেট নিয়ে আলোচনা করবো। মহোদয় রহমান, না আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখতিয়ার নাই, বর্তমান সরকারের এখতিয়ারই নাই। আর মজিবুর মঞ্জু যেটা বললেন যে অনেক ছোট ছোট বিষয়, প্রবাসীরা ভোট দিতে পারবে কি পারবে না, ছোট ছোট বিষয়ে আলোচনা করছে। এটা এত বড় একটা বিষয়, এই বিষয়ে কারোর সাথে কথা বললো না, শুধু রাজনীতিবিদ না, এই সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে কথা বলে যেটাই হয় সিদ্ধান্ত নেওয়াটাই কি ভালো ছিল কিনা? কথাটা কি, ধরেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টেরই তো কোনো প্রভিশন নাই। এটা আমরা সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স দিয়ে গঠন করেছি। এটা ডিফাইন্ড নয়, এটার এখতিয়ার কদ্দূর, কি কি সে করতে পারে পারে না। আমি নর্মালি এরকম বুঝি, অন্তর্বর্তী সরকার হচ্ছে এক নির্বাচন থেকে আরেক নির্বাচনের
মধ্যবর্তী সময়ের সরকার। তার মানে এটা একটা ক্ষণস্থায়ী সরকার, এটা একটা ফোকাসড গভর্নমেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ধরেন যেই সময়ের মধ্যে তারা আছে সেই সময়ে যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে চেপে যায়, যার সিদ্ধান্ত নিতেই হবে, তাহলে তার সিদ্ধান্ত নেওয়ারও ক্ষমতা থাকা দরকার। এখন যদি একটা বিরাট ভূমিকম্প হয়, অন্য কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, ও কি বসে থাকবে নাকি? এইখানে প্রশ্নটা এই জন্যই আসছে, বিশেষ করে ধরেন বড় দল হিসেবে বিএনপি যে স্টেটমেন্ট দিয়েছে, ওই স্টেটমেন্ট আমি দেখেছি, এটা উল্লেখ আছে যে এইখানে এমন একটা পরিবেশকেই তৈরি হয়েছে যে এখনই এই সরকারি সিদ্ধান্ত নিতেই হবে, এরকম তো নয়। এই আলোচনাটাও 2 দিন আগে শুরু হয়নি, এই আলোচনাটা প্রায় 1.5 মাস 2 মাস আগে থেকে চলছে। এবং এর আগে একবার ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল এই সম্পর্কে, উনি তখন বলেছিলেন যে এটা তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এরকম এখন ব্যাপার না, এটা সবাই মিলে হয়তো নির্বাচনের পরেও সিদ্ধান্ত নেওয়া যাবে। সেই জিনিসটা এখন এরকম তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন কেন? তখন তো প্রশ্ন আসবেই যে আপনার এটা এখতিয়ার আছে নাকি, কারণ আপনি তো অন্তর্বর্তী সরকার। এরপরে যে সরকার আসবে সেই সরকার যদি এটা এগ্রি না করে অথবা যদি বিরোধিতা করে, তাহলেও তো আপনি বাস্তবায়িত করতে পারবেন না। তার চেয়ে বড় কথা হলো কি, আমি আজকে যেটা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, মিয়ানমার সরকার এটা এগ্রি করে নাই। তো তাহলে আপনি এমনি করতে পারবেন না, এটা ওই গভর্নমেন্টের সঙ্গে তার মানে কোনো যোগাযোগ করেনি নাই, কিন্তু আপনি একটা সিদ্ধান্ত বলে দিলেন, নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি এরকম বললেন। এই তড়িঘড়িতে হয়েছে কি, আমাদের মধ্যে শঙ্কা জায়গাটা খুব স্বাভাবিক আমি মনে করি। জায়গাটা তো ট্রাবল স্পট, এটা একটা মানে এরকম নয় যেখানে বিবাদমান গ্রুপ নাই। এখানে বার্মা অ্যাক্ট ওটা ধরে আমেরিকা কাজ করছে, বাকি বিশ্বের বড় বড় শক্তিগুলো তো তার বিরুদ্ধে। রাখাইনে কীরকম অবস্থা দাঁড়াবে ওইটা এখন মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ওই জায়গাতে রাখাইন কি বলে আপনার আর্মির কন্ট্রোল, তাদেরকে আমেরিকা হয়তো সাপোর্ট করে, রাশিয়া হয়তো করে, হয়তো করে না। ইন্ডিয়ার আর একটা অ্যাটিচিউড, চায়নার আর একটা অ্যাটিচিউড। ওইখানে একটা কি অটোনমাস জোন হবে, থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে, সে নিয়ে তাদের মধ্যে বিভেদ আছে। তো আপনি এরকম একটা ট্রাভেল স্পটে যাবেন, ধরেন আমি এরকম করে জিজ্ঞেস করি, এখন বাংলাদেশ থেকে একটা কনসাইনমেন্ট গেল সাহায্যের, ওটা ওখানে রিসিভ করবে কে? কারোর সাথে তো কথা হয়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি এটা করছেন, তার মানে হচ্ছে আপনি একটা বিভেদের মধ্যে জড়াচ্ছেন, এবং সেই বিভেদটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন মতো। ওয়ার্ল্ড ওয়াইড মানে যে বিশ্বের শক্তিগুলো এটার মধ্যে ইনভলভ আছে, আপনি তার মধ্যে কেন দেশকে এখন নিয়ে যাবেন? জি, আমরা বিরতি নিয়ে এসে পরে এই বিষয়ে কথা বলবো আরো বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এম হুমায়ুন কবির আপনার আলোচনায় আবার আপনার কাছে যেতে চাই। বিভেদের একটা কথা আসছে যে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে সব মহলে কিন্তু এই ইস্যুতে বিভেদ তৈরি হয়ে গেছে। কোথা থেকে এটা আসলো, মানে কীভাবে আসলো, হঠাৎ করে আলোচনাটা কেন এটা আসলো? এটার সঙ্গে কি নির্বাচন বা অন্যান্য কিছু মানে সংশ্লিষ্টতা আছে কিনা? না, আমার তেমনটা মনে হয় না। কারণ এটা ধরেন অনেকগুলো বিষয় একসাথে আছে। আমি যদি একটু চেষ্টা করি আলাদা করার জন্যে, এটা একটা মানবিক দিক আছে। এই ধরনের জাতিসংঘ যেহেতু আমাদের এখন রোহিঙ্গারা এখানে যারা আছে, এখানে একটা কথা বলে রাখি, এই যে প্যাসেজটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু শুধু মিয়ানমারে যারা রোহিঙ্গারা আছে তাদের জন্যই কিন্তু ডেডিকেটেড। আমাদের এখানে যে রিপেট্রিয়েশনের জন্য আমরা যে কথাটা বলছি, এর সাথে কিন্তু ডাইরেক্টলি এখনো কানেক্টেড না। তো কাজে এটাকে আমাদের কানেক্ট করতে হবে যদি আমরা চাই যে ভবিষ্যতে এরা যাওয়ার সুযোগ তৈরি করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন ডিপ্লোম্যাটিক্যালি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যখন এসেছিল, তখন আপনাদের পত্রপত্রিকা থেকে এখানে এসেছিল যে তারা এরকম একটা প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ সরকার তখনও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বা দেয়নি, ওই সময়কার কথা বলছি। তো কাজে কূটনৈতিকভাবে এটা কিন্তু আলোচনায় আছে, অনেকদিন ধরে এই বিষয়টা আলোচনায় আছে। এখন এই পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় 2 দিন আগে কথাটা বলার পরে এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। তো কূটনৈতিক পর্যায়ে আছে, কিন্তু আমার ধারণায় পলিটিক্সটা ম্যানেজ করা ঠিক মতো যায়নি। কারণ এই যে কনসালটেশনটা যদি থাকতো, যেটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়,
এই বিষয়টা রোহিঙ্গা ইস্যু নিয়ে তো এমনি বাংলাদেশে সকলেই আগ্রহী, কাজে সেখানে যদি কনসালটেশনটা থাকতো তাহলে আমার ধারণা এখন যেই রকম নেগেটিভ আমরা ভাইবসগুলো তৈরি হচ্ছে এটা হয়তো হতো না। এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে, এবং আমরা কিন্তু এর আগেও আমার 2001 সালের কথা মনে আছে, যখন আফগান যুদ্ধ শুরু করে মার্কিনীরা, তার আগে কিন্তু তারা পাকিস্তান, ভারত, বাংলাদেশ সকলের কাছেই ল্যান্ড, সি এবং এয়ার ক্লিয়ারেন্স চেয়েছিল, অর্থাৎ তারা এই সুবিধাগুলো ব্যবহার করার জন্য আমাদের কাছে চেয়েছিল। তখন আমরা কিন্তু এগুলো আমরা ইয়েস নো কোনোটাই বলিনি, কিন্তু মোটা দাগে না বলিনি এটুকু বোঝা যায়। তখনও কিন্তু এই কনসালটেশন মেকানিজমটা ছিল, আমরা আলোচনা করেছি। তখনকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আগের পুরনো সিনিয়র কূটনীতিকবৃন্দ যারা আছেন, আমাদের সামরিক কর্মকর্তা যারা আছেন, সকলের সাথে এগুলো আলাপ আলোচনা হয়েছিল। তো আমার ধারণা এইবার পলিটিক্সটা ম্যানেজ করা যায়নি, এটা কূটনৈতিকভাবে জিনিসটা আলোচিত হচ্ছে। মানবিক বিষয়টাও যদি বলেন সেটা নিয়েও কেউ খুব জোর মানে প্রশ্নের মুখে পড়ার কথা না, কারণ জাতিসংঘ ইতিমধ্যে কিন্তু আমাদের রোহিঙ্গারা যারা আছে তাদেরকে আন্ডার জয়েন্ট রেসপন্স প্ল্যান $900 মিলিয়ন সাহায্য চায় সারা পৃথিবীর কাছে। এই জাতিসংঘের হিউম্যান রাইটস UNHCR তারা বছরে প্রায় 400, 500, 600 মিলিয়ন ডলার মতো তোলে। কাজে এই রোহিঙ্গা যারা আছে তাদের থাকবার জন্য কিন্তু জাতিসংঘ ইতিমধ্যেই আমাদের সাথে কাজ করছে, গত এই 7-8 বছর ধরেই আমাদের সাথে কাজ করছে, এবং এটাও কিন্তু মানবিক কাজ। যে এই কাজটারই এক্সটেনশন, একটা ডিফারেন্ট এক্সটেনশন হিসেবে ওইটা তারা করেছিল। কাজেই হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল থেকে এটা আমি মনে করব যে খুব নতুন কোনো জিনিস নয়, কিছু উপাদান নতুন যোগ হয়েছে। ডিপ্লোম্যাটিক্যালিও জিনিসটা মোটামুটি আলোচনায় ছিল, কিন্তু আমার ধারণা পলিটিক্সের জায়গাটা এসে, আলোচনার জায়গাটা এসে এটা ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি বলেই আজকে এই আমরা এখানে বসে আলোচনাটা করতে হচ্ছে। জি, আবুল, থ্রেডের কথা এসেছে, থ্রেডগুলি কী কী? থ্রেডগুলি তো এই যে বললা যে তখন যা হলো, তার বাইরে আমরা যেগুলো দেখতে পারি যে বিভিন্ন রকমের গ্রুপ কিন্তু রাখাইনে আছে, বা মায়ানমারে যে অন্যান্য জায়গাগুলো যারা সরকার বিরোধী এরা দখল করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা, তাদের মধ্যে বিভিন্ন স্প্লিন্টার সেল আছে। মায়ানমারের এই রাখাইনের মধ্যেও আমি আপনাকে আগে যেটা বললাম যে এখানে ভারতও এটার কিছু গ্রুপের সাথে নেগোশিয়েট করছে, চীন করছে, আমেরিকানরা করছে, বিভিন্ন গ্রুপ আছে। এদের এক একজন এক একভাবে অপারেট করে, আবার নিজেদের একসাথে থাকে কিন্তু আবার এক এক রকম করে। যেমন ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী একটা ছিল, একটা গ্রুপ, ঠিক সেরকম আর কি। তো এই গ্রুপগুলো ধরেন আমরা ওই মায়ানমারের ওই এলাকাটায় যে সমস্যাটা সমাধান করা, ধরেন আজকে যদি কথা ওঠে যে আমাদের রোহিঙ্গাদেরকে ওইখানে ফেরত নেওয়া হবে কিভাবে, ঠিক আছে আমরা আরাকান আর্মির সাথে তো কথা বলবো, যেহেতু ওরা ওই জায়গাটা নিয়ন্ত্রণ করছে। এখন আরাকান আর্মির এক গ্রুপ যদি আবার বলে, ভারত প্রভাবিত একটা গ্রুপ বলেন আমরা নিতে দিব না, একটা গন্ডগোল লাগিয়ে দেয়, আপনি কি করবেন? এ ধরনের ব্যাপার আছে। আরেকটা জিনিস আমি এখানে বলে নেই যে এই যে মানবিক করিডোরের ব্যাপারটা বলা হচ্ছে, আপনি এটা রাখাইনে কেন? রাখাইনের ওই এলাকাটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এখন মিয়ানমার সরকার ওখানে কোনো সাহায্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজ কারবার বন্ধ, তো ওখানে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, অন্যান্য যে আনুষঙ্গিক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো থাকে, এই জিনিসগুলোর ঘাটতি দেখা দিয়েছে, মারাত্মক আকার ধারণ করেছে। সুতরাং এই লোকগুলোকে, ওই এলাকার লোকগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য, মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের এই বর্ডারটা, বাংলাদেশের এলাকাটা একটি সম্ভাব্য মানে একটা ভালো এলাকা বলে মানে বিবেচনা করা যায়, যেহেতু আমাদের বর্ডার আছে। এখন এই জিনিসটাকে বিবেচনা আমরা নিব যে ঠিক আছে ওখানে আমরা দিলাম কাউকেই করতে, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো তো হচ্ছে ডেলিগেট, এটা আমরা অস্বীকার করতে পারি না। আমরা এটাও শুনছি যেমন KNF যেটা আমাদের হিল ট্রাক্সে এক সময় গত বছরও আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, এই ধরেন KNF এর এরাও অনেক দেশের সাথে, বিভিন্ন দেশের মানে গোয়েন্দা সংস্থার সাথে তাদের যোগাযোগ, তারা স্প্লিন্টার সেলগুলো বসছেই করছে। ধরেন RSO আছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আছে, আরসা আছে আমাদের দেশে, এই দুটো আমাদের দেশে আছে। এই একটার মধ্যে কিছু উগ্রবাদী গ্রুপও এদের মধ্যে কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এই RSOর লোকেরা এরাও কিন্তু আবার আরেক দিকে এদের উদ্দেশ্য আবার আরেকটা, তার মানে এক একজন এক এক রকম মুখী। এদের কিন্তু আপনার একটা নির্দিষ্ট ধরনের অবকাঠামো বা একটা নেতৃত্ব নাই। ওদের যে নেতা ছিল রোহিঙ্গাদের মহিবুল্লাহ, তাকে কিন্তু মেরে ফেলা হয়। সুতরাং তারা অনেকটা কিন্তু ওইটা মেরে ফেলার পরে একটা নেতৃত্ব শূন্য অবস্থায় আছে বিভিন্ন গ্রুপের মধ্যে। এদিকে দেখলাম যে আতাউল্লাহ জুনুনিকে গ্রেফতার করলো, ওটা তো পরে করেছে। হ্যাঁ, আতাউল্লাহর আবার মহিবুল্লাহর মানে এদের সাথে আবার অন্যরকমের একটা গন্ডগোল ছিল, এই ছিল, সেগুলো আছে। এখন আমি যেই জিনিসটাকে ওই যে ভাই যেটা বলছেন যে পলিটিশিয়ানদেরকে বা ইয়েদেরকে কেন নেওয়া হয়নি, হ্যাঁ আমি যদিও বলেছি যে আমাদের পলিটিশিয়ানরা বার্মায়ক যদি না বোঝেন তাহলে তাদের রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে করা ঠিক না। কিন্তু বাংলাদেশের যে কোনো সমস্যা বা যে কোনো রাষ্ট্রের যে কোনো সমস্যা কারা মোকাবেলা করেন?
রাজনীতিবিদরা মোকাবেলা করেন, দেশ চালান রাজনীতিবিদরা। দেশ তো মিলিটারিরা চালাবেন না, দেশ ব্যবসায়ীরা চালাবেন না, দেশ কূটনীতিবিদরাও চালাবেন না, আমলারাও চালাবেন না। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা তো আর আজীবন দেশটা চালাবেন না, রাজনীতিবিদদের হাতে চলতে হবে। এখন রাজনীতিবিদদের আপনি গালাগালি করতেই পারেন, রাজনীতিবিদদের গালাগালি করা খুব সহজ। বিএনপির চামড়া তুলে নিলেও কেউ কিছু বলবে না, জামাতের চামড়া তুলে নিলেও কেউ কিছু বলবে না, মঞ্জু ভাইদের তো চামড়া তুলে প্রতিনিয়তই নেওয়া হয়, তাও কেউ কিছু বলবে না। কিন্তু কথাটা হচ্ছে ওনারা জনগণকে প্রতিনিধিত্ব করে, কেউ বিশ্বাস স্বীকার করুক আর না করুক। সুতরাং আমি বুঝি না যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া হবে এই ধরনের কথা একটা আকাশ থেকে ছুড়ে দেওয়া হচ্ছে, আবার এখন এসে এই কথাটা ছুড়ে দিচ্ছেন। এই কথাটা ছুড়ে দেওয়ার কেন ছুড়ে দেওয়া হলো, এই কথাটা নিয়ে কেন এতগুলো দলের সাথে আলাপ করা হলো না? আমি মঞ্জু ভাইয়ের কথাটার সাথে সম্পূর্ণ একমত যে আপনি যখন ভারতের ব্যাপার আসছে সমস্ত দলের সাথে আপনি বসছেন, এটা একটা স্ট্র্যাটেজিক ইস্যু। আপনাকে এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এখানে এই এলাকাটার ব্যাপার আছে, বঙ্গোপসাগর এলাকার ব্যাপার আছে, আপনার বর্তমান বিশ্বের যে আমেরিকার সাথে চীনের যে বাণিজ্য যুদ্ধ চলছে, বিভিন্ন টানাপোড়েন চলছে, এই সমস্ত ব্যাপার আছে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের সাথে কথা বললে কি দোষটা হতো? এরকম হুট করে এক একটা জিনিস কেন ছুড়ে দেওয়া? এগুলো কোনো ছেলে খেলার বিষয় না। কারা ছুড়ে দিচ্ছে? আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসের মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি থাকার পরে তাহলে ওনার আশেপাশে কোথা থেকে এই জিনিসগুলো ছুড়ে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অস্থির বানিয়ে ফেলা হচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, মিডিয়াকে। কেন করা হচ্ছে? আচ্ছা, এই ব্যাপারটা যদি কূটনৈতিকভাবেও করেন, আপনি যে ওনাদের মতো আরও অনেক সিনিয়র কূটনীতিবিদরা আছে তাদের সাথে কি এনারা বসছিলেন? বা নিরাপত্তা বা বাহিনীর সদস্যরা আছেন, রিটায়ার্ড অনেক সিনিয়র লোকজন আছেন, তাদের সাথে কি কেউ এটা বসছিলেন? বসেন নেই। তাহলে এটা কোথার থেকে আমরা বলতে পারি যে ওহি নাজিলের মতো নাজিল হয়ে যাচ্ছে? এটা খুবই ডেঞ্জারাস। এবং এই ডেঞ্জারাসটা এটাকে আরও বেশি ধরনের করে ফেলছেন রাজনীতিবিদরা। আমি লক্ষ্য করছি যে তারা এটাকে আপনার ওই বিশ্লেষণের দিকে না গিয়ে একটা ডেফিনিটিভ একটা মন্তব্য করে দিচ্ছেন যে না, এটা আমাদের দেশকে ধ্বংস করে ফেলবে। নো, আপনি ধ্বংস করবে কি না করবে সেটা আপনার স্ট্র্যাটেজিটা বুঝলে আপনি বুঝতে পারবেন। আপনি সেটা আগে চিন্তা করেন, আপনার টার্গেট ঠিক করেন, আপনি যে এটার মধ্যে আমি কি কি সুবিধা নিতে পারি সেটা দেখেন। আমি তো এটার বিপরীতে কিছু সুবিধাও আদায় করতে পারি, বাংলাদেশ পারি না? তাই তো পারি। সেটা রাজনীতিবিদরা দেখুক। ওই যে বললাম যে এটার মধ্যে আমরা ওই যে উনি যেটা বললেন হুমায়ুন কবির সাহেব, যে আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা তুলতে পারি, শক্তভাবে তুলতে পারি। আমরা পৃথিবীকে বলতে পারি যে আমরা এই কাজটা করেছি, আমাদেরকে এটা করে দিতে হবে, আমরা এই দাবিটা করতে পারি। আমরা ওই এলাকায় অনেকগুলো জিনিস আছে যে স্প্লিন্টার সেলগুলো আছে, আমরা যদি মানবিক সহায়তা দিই, ওরা এখন আসলে খুব বিপর্যস্ত অবস্থা আছে মানবিক দিক দিয়ে, আমরা যদি ওদেরকে সহায়তা প্রদানের এদিক দিয়ে করতে পারি তাহলে ওরা হয়তো আমাদের প্রতি কৃতজ্ঞ হতে পারে, যদি আমরা সেটা ম্যাচিউরড হতে করতে পারি। যদি আমরা যে এটার মধ্যে ইউএনকে যা মানে আমেরিকাকে সবাই এদেরকে আমাদের রাজনীতিকে নিয়ে একটা ক্রুকাট ওয়েতে যেতে পারি, কিন্তু সেটা হচ্ছে মানে দরকার। কিন্তু আমাদের রাজনীতিবিদও দেখা গেছে যে গত 2-3 দিন থেকে এমন ভাষায় কথা বলছেন যে না, এটা দেশকে খেয়ে ফেলবে। আরে দেশকে খেয়ে ফেলবে হুজুগ তুলে দিলে তো হবে না। আপনি রোহিঙ্গাদেরকে নিয়ে তাহলে কি বাংলাদেশে রাখবেন? তা বাংলাদেশে রাখতে গেলে ওদেরকে নাগরিকত্ব দিতে হবে, দেন নাগরিকত্ব। আপনি তো বললে হবে না যে আমি আরাকান বা রাখাইন দখল করে এখানে মুসলমান দেশ বানাবো। এই ধরনের খেলো কথাবার্তা বলে তো লাভ নেই। আপনি ওখানে যুদ্ধ করতে যাবেন, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? কে আপনার পাশে এসে দাঁড়াবে? আর কেন ওখানে আমি আরেকটা দেশকে গিয়ে নিয়ে এসে ওখানে একটা কথার কথা আপনি বলে দিচ্ছেন মুসলিম রাষ্ট্র বানাবেন? এটা তো কেউ মানবে না। আপনাকে যেটা লজিক্যাল জিনিস সে জায়গায় যেতে হবে যে আমরা কিভাবে এটা সমাধান করব। আমরা তো মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি নাই, যারা রোহিঙ্গাদেরকে এখানে ঠেলে দিয়েছে, যারা ওই দেশের লাখ লাখ লোককে হত্যা করেছে, আমরা তো তাদের বিরুদ্ধে কিছু করিনি। তা আমরা কি আরাকান আর্মির বিরুদ্ধে কি কারণে যুদ্ধ করতে যাব? আমরা কেন এই গন্ডগোলটার মধ্যে নিজেকে মাথা ঢুকাবো? এই কথাগুলো তো রাজনীতিবিদদের মাথায় রাখতে হতো। কিন্তু আবারও সেই জায়গায় আসি যে এই ধরনের যে কোনো বিষয় নির্বাচিত একটি সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। এটা সংসদে আলোচনা হওয়া উচিত, তারপরে এই ধরনের ডিসিশন বাংলাদেশকে নেওয়া উচিত। আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটার কাজ যেটা সেটা করেন। আপনারা সংস্কার করছেন, সংস্কার করেন। নির্বাচন করার দরকার, নির্বাচন করেন। এগুলোর মধ্যে হাত দিতে গেলে এই যে এরকম বিভিন্ন রকমের মানে আপনার জটিলতা সৃষ্টি হবে। আজকে বিএনপি খেপে যাবে, কালকে জামাত খেপে যাবে, কালকে আরেক দল খেপে যাবে, মানে একটা মেসাকার অবস্থা দাঁড়িয়ে যাবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। মজিবুর মন্ত্রী, এই যে শেষ যে কথাটি আবুল ভাই বললেন যে এটা মেসাকার অবস্থা হয়ে যাবে, এই যে ঘোলা পানির কথা সবসময় বলেন, এই ঘোলা পানিতে কি নির্বাচন ব্যাহত করার কোনো ব্যাপার আছে কিনা? না, এরকম পরিস্থিতি হলে তো সারা পৃথিবীতে তো অনেক, বিশেষ করে আমেরিকান বা ইন্ডিয়ান পলিসিতে আমরা দেখেছি যারা ক্ষমতায় থাকেন তারা ইলেকশন কাছে আসলে এরকম একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস তৈরি করেন। ক্রাইসিস তৈরি হলে মনে হয় যেন তাদের পপুলারিটি বাড়ে। এটা মোদিকেও দেখেছি আমরা, উনি স্ট্র্যাটেজি ফলো করেছেন। বাইডেনের লাস্ট টার্মে আমরা দেখেছি যেটা তৈরি করেছেন। অনেকে এদিকে ইঙ্গিত দিচ্ছেন। আমি মানে
একমত রুশদ ভাই যেটা বলেছেন যে আমাদের হুটহাট করে মন্তব্য বা ষড়যন্ত্র তত্ত্বে যাওয়া উচিত না। দেখেন, আমরা যে রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দিয়েছি এটা কিন্তু একটা মানবিক কারণ, এবং এটার জন্য তো কথা হয়েছিল যে আমরা নোবেল প্রাইজও পেতে যাচ্ছি। কিন্তু দেখেন, এই মানবিক কারণ করতে গিয়ে আজকে আমরা কিন্তু বিরাট ঝুঁকির মধ্যে পড়েছি। আজকে রোহিঙ্গারা দেশে ঢুকে যাচ্ছে, তারা এখান থেকে পাসপোর্ট বানাচ্ছে, তাদের ভুয়া এনআইডি তৈরি হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে, মাদকের অভিযোগ আছে, মানে আরও খারাপ কাজের সাথে জড়িত হওয়ার অভিযোগ আমরা পাচ্ছি। ইভেন কিছুদিন পর পরে আপনি দেখবেন ওখানে কিন্তু ব্যাপক মারামারি হচ্ছে, অস্ত্র ঢুকতেছে, অস্ত্র আসতেছে কোত্থেকে, তাদের এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারিতে লিপ্ত হচ্ছে। চট্টগ্রামের হিলটেক এরিয়ায় কিন্তু আপনি দেখবেন ওখানে কিন্তু আগে থেকে এইভাবে রোহিঙ্গারা এসে, ওটা কিন্তু রোহিঙ্গা এলাকা হিসেবে পরিচিত, এবং ওখানে বহু প্রার্থী আছে ইলেকশনে, রোহিঙ্গা আর অরোহিঙ্গাদের মধ্যে রোহিঙ্গারা ইলেকশনে জয়লাভ করে, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং মানবিকতার দিকটাও দেখার বিষয়, যে সেখানে একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গায় লোকেরা খাবার পাচ্ছে না, সেখানে যদি দুর্ভিক্ষ দেখা দেয় আবার লোকেরা মাইগ্রেট করে আমাদের এখানে ঢুকবে, আমাদের একটা থ্রেট তো আছে, নাই যে একেবারে তা তো না। কথা হচ্ছে এই আলোচনাগুলো আমরা কেন টেবিলে বসে একসাথে করতে পারি? এখানে আমরা করছি না। এখানে একজন এক্সপার্ট হুমায়ুন ভাই আছেন, উনি একজন সামরিক বিশেষজ্ঞ, মান্না ভাই একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমরা তো এই আলোচনাগুলো করছি, এবং আপনারা যদি এখানে সরকারের লোককে ডাকেন তারাও তো থাকবে সেখানে। আমার কথা হচ্ছে যে দেখেন, আপনি একটু আগে মান্না ভাইকে যে প্রশ্নটা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সমর্থনটাও কিন্তু অন্তর্বর্তীকালীন, এবং ওনারা আপনার সঠিকভাবে বিচার করবেন না, ওনারা আপনার দুর্নীতির সাথে জড়িয়ে যাবেন, বিচারের শৈথিল্য দেখাবেন, তাহলে তো আমাদের অন্তর্বর্তীকালীন আমরা যে সমর্থনটা দিয়েছি সেটাও তো আমাদের প্রত্যাহার করার প্রসঙ্গ আসবে। কারণ আপনি যেই দায়িত্বে আছেন সেই দায়িত্বের ব্যাপারে তো আপনাকে মানে কনসার্ন থাকতে হবে। তো এই জায়গায় যেটা কথা এসেছে যে এই ধরনের কার্যক্রম আমাদের অনিশ্চয়তা তৈরি করবে এবং উদ্বেগ তৈরি করবে। এটা সত্য যে জাতিসংঘ যদি কিছু চায় আমাদের কাছে, আমরা যেহেতু জাতিসংঘের সাথে আমাদের অনেক স্বার্থ জড়িত, যেটা হুমায়ুন ভাই বলেছেন যে অনেক লোকের, এতগুলো 12 লক্ষ মানুষের বা এর চেয়ে বেশি, এখন 13 লক্ষ অতিক্রম করেছে, 13 লক্ষ লোকের খাওয়া দাওয়া দেখে থাকার ব্যবস্থাপনার জন্য আমরা জাতিসংঘের মুখাপেক্ষী হতে হচ্ছে। আমাদের যেই জিনিসটা নিয়ে গত 10 বছর ধরে আমি দেখছি যে আমাদের পিস কিপিং মিশন, জাতিসংঘের এখানে একটা প্রভাব, এটার একটা ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে জাতিসংঘ যদি স্ট্রংলি চায় তাহলে হয়তো আমাদেরকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজের বিষয়টা নিয়ে আলোচনা বিবেচনায় রাখতে হবে। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে জাতিসংঘকে পেছন থেকে কেউ ওই স্বার্থটা নিচ্ছে কিনা, যে এখানে হিউম্যান এইডের পাশাপাশি আদার্স যদি মিলিটারি উইপন্স বা আদার্স জিনিসপত্র এখানে ঢোকার বিষয় থাকে, এবং সেখানে যদি জান্তা সরকার এটাকে তাদের থ্রেট হিসাবে নেয়, তাহলে তো এটার সাথে আবার চাইনিজরা জড়িত হবে, রাশিয়া জড়িত হবে, ইন্ডিয়া জড়িত হবে, মানে খেলাটা একটা ছোট জায়গায় থাকবে না। সেই জায়গায় এর পেছনের, যেহেতু রোহিঙ্গাদের ইস্যুটা নিয়ে আমরা থ্রেটে পড়েছি, সুতরাং এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজের বিষয়টা নিয়েও কিন্তু একটা থ্রেট আছে। ফলে খুবই দ্রুত দরকার। দেখেন সন্দেহটা কেন জাগে, সেদিন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমাদেরকে এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আজকে প্রেস সেক্রেটারি বলছেন জাতিসংঘের সাথে কোনো আলোচনা ওইভাবে হয় নাই। তাহলে কোত্থেকে আসলো এই জিনিসটা? মান্না ভাই তো স্পষ্ট করে বললেন যে এটা আজকে 1.5-2 মাস ধরে এই আলোচনা হচ্ছে, তাহলে এখানে লুকোচুরিটা কেন? মানে এই যে সন্দেহটা, এটা তো খুব ভালো জিনিস না। সরকারের ব্যাপারে এমনি রাজনৈতিক দলগুলো কিছুটা আস্থার সংকট, কিছুটা মানে দূরত্ব তৈরি হয়েছে নানা বিষয় নিয়ে। এই ধরনের ইস্যু যদি সামনে আসে, তখন আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে আমাদের পরবর্তী সংস্কার, বিচার, নির্বাচন এগুলো কোনো সংকটে পড়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নটা তো আসবে। আপনি দেখেন একজন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, এটা সবাই অবাক হয়েছে। কোত্থেকে এই যে ভদ্রলোকের ব্যাপারে এত অভিযোগ, সেই লোকটাকে নিয়ে এত সেন্সিটিভ জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো মানে মানে এত মানুষ চোখের সামনে থাকতে ওই ধরনের লোকদেরকে কেন আনতে হচ্ছে? আমাদের কি লোকবলের বা আমাদের এক্সপার্ট লোকদের কি এত অভাব? আমাদের তো এত অভাব না। সুতরাং এই সন্দেহ সংশয়টা আমি মনে করি আমাদের কারোর জন্যই কল্যাণকর না। এটাই হলো এখানে আমাদের খেয়াল রাখতে হবে। জি, মোহাম্মদ রহমান, আপনাকে দিয়েই এই আলোচনাটা এখানে শেষ করে দেব। মানবিকতা, আসলে যেটা বলা হচ্ছে, মানবিকতা দেখাতে গিয়ে আসলে আমাদের ওই অঞ্চলে কি কি ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতিটা হুমকি আকারে আসছে কিনা। আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেটা তো ধরেন
মানে ইতিমধ্যে দৃশ্যমান পত্রপত্রিকায় লেখা হয়েছে রোহিঙ্গারা নিজেদের সার্ভাইভালের জন্য, বেঁচে থাকবার জন্য যেভাবে আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে এবং এই ঢুকে যাওয়ার মধ্যে যে ধরেন ইললিগ্যালিটি আছে, ভিক্ষা করছে বা অন্যান্য পেশায় এমন যাচ্ছে যেটা আমরা চাই না যে তারা সেই জায়গায় যাক। ওরা যশোরে বেশ কয়েকটা গিয়ে ধরাও পড়েছে, সেগুলো পত্রে লেখা। ওগুলো আমি মনে করি এগুলো আমাদের জানা আছে কি কি ধরনের সোশ্যাল প্রবলেম তৈরি হতে পারে। তবে আমি একটা কথা বলি, যেহেতু মঞ্জু এরকম করে বললেন, আমার মনে হয় এই জিনিসটা আমাদের সবার একটু নজরে রাখা ভালো। সেটা হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা ধোঁয়াশা তো তৈরি হয়েছে। এই যে উনি একজন মানে বিশেষ উপদেষ্টা নিয়োগের কথা বললেন, তিনি আবার সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন। অজিত দোভালের মতো এই পোস্টই আমাদের এখানে কোনোদিন ছিল না, এখন সেটা তৈরি করা হয়েছে। তার কি ব্যাকগ্রাউন্ড, কিসের ভিত্তিতে করলেন, কেন তাকে দেওয়া হলো এই জায়গায়, এটা আমরা জানি না। এই যে তো পরশু দিন দেখি, তার আগের দিনই বোধ হয় ওই যে আপনার এই প্যাসিফিক জোনের যে লেফটেন্যান্ট জেনারেল আমেরিকার, উনি এখানে আসছিলেন। এমনি আসতো নাকি? তাদের এই আসা যাওয়া তো আগে থেকেই চলছে। তার মানে আমি তখন যে বলেছি, এখন আবার বলছি, এই আলোচনাটা কাল পরশু শুরু হয়নি, আগে থেকে চলছে। আপনি এতদিন চেপে থাকলেন কেন? চেপে থাকবার পরে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। আপনি এখন একজন বলছেন যে না, আমরা এখন ওরকম সিদ্ধান্ত নিই, আরেকজন বলছে না, আমাদের পলিসি ডিসিশন হয়ে গেছে, এবং চিফ অ্যাডভাইজার কিছু বলছেন না। চিফ অ্যাডভাইজার তো খুব মজার একটা কথা বলেছেন। উনি সাধারণত দেশের মধ্যে বলেন না, দেশের বাইরে অথবা বিদেশি মিডিয়ায় বলেন। এবং ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে উনি এমন কথা বলেছেন, মনে হচ্ছে যে আমাদেরকেও যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। ওয়াই? মানে এইরকম একটা মানে কত বড় মেসেজ আপনি বলেন। এদিকে এই অবস্থা, এবং আমরা সবাই জানি যে এই প্যাসেজ দিয়ে আমেরিকান এবং চাইনিজ দৃষ্টিভঙ্গি একরকম হবে না। আপনি যতই ঘুরে যান, কথাবার্তা বলে আসেন না কেন, এইরকম একটা দ্বৈরথ আমাদের উপর চেপে বসেও আমরা এটা চাইতে পারি না। আমরা দুটোর সাথেই বন্ধুত্ব চাই, এবং যে আমাদেরকে বেশি সাহায্য করবে তার সাথে একটু বেশি খাতির করব, যে যাকে দেখব যে তাকে দিয়ে আমার দেশের স্বার্থ বেশি উদ্ধার হচ্ছে সেটা করব। কিন্তু আমি ওরকম তাদের দ্বৈরথের মধ্যে কোনোভাবেই ঢুকতে পারি না। এইখানে সেই সুযোগটা আপনি অস্বীকার করতে পারবেন না। গতকালকে আলোচনায় আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি এই বার্মা অ্যাক্টের সঙ্গে এই ঘটনার সম্পর্ক দেখেন? আমি অ্যাভয়েড করেছি। আমি বলতে পারবো না ভাই, এটা কী থাকতে পারে এত জানি না। কিন্তু আমি দেখি বা না দেখি, আপনি দেখেন বা না দেখেন, চায়না কি দেখছে না, ইন্ডিয়া কি দেখছে না, অন্যরা দেখছে না, তো আপনি কোথায় যাচ্ছেন? আপনি যে তাদেরকে সাপোর্ট এরকম করে দিতে চাইছেন এবং তার জন্য তাদের জেনারেলদের সহ অন্যদের নিয়ে আসছেন। আপনি আমাকে বলেন, জাতিসংঘের মহাসচিব আমাদের এখানে আসলেন, হি ওয়াজ ওয়েলকাম। আমরা সবাই যারা বসেছিলাম খুবই ভালো ভালো কথা বলেছি, তাকে ওয়েলকাম করেছি, খুবই ভালো পরিবেশে কথা হয়েছে। কিন্তু আমি এটা জিজ্ঞেস করি নাই, আপনি তো গাজায় যাননি। এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব এই ধরনের বিপর্যস্ত কয়টা এলাকায় গেছেন? নতুন একটা যে এখানে তারপরে প্যাসেজ তৈরি হচ্ছে, এরকম জিনিসকে উৎসাহিত করবার জন্য কোথায় গেছেন? সেরকম তো না। এই কারণে আমি বলবো, রাজনৈতিক দল কারো মধ্যে এরকম একটা প্রশ্ন হচ্ছে যে এগুলো কিসের আলামত? এটা কি আমরা কোনো একটা সাইডে চলে যাচ্ছি? আমরা কি দ্বৈরথের মধ্যে ঢুকছি? এখানে কি একটা পরিবেশ তৈরি হচ্ছে? যে প্রশ্নটা আপনি হুমায়ুন কবিরকে করলেন, পরে মঞ্জুকেও করেছিলেন, যে এর ফলে কি নির্বাচনের উপরে কোনো প্রশ্ন তৈরি হতে পারে? ওইখানে একটা পরিস্থিতি তৈরি হলে তখন তো এমনি বলা যাবে, ভাই এখন কি অবস্থায়, এখন এই অবস্থায় নির্বাচন কেমনে হবে, বলা যেতে পারে। তো সেই কারণে পরিস্থিতি শান্ত রাখবার বিবেচনা থেকেই এখন এই বিতর্কের মধ্যে জড়ানোর কোনো দরকার আমাদের ছিলই না। এবং এই কারণে আমি মনে করি যে আমাদের সতর্ক থাকা দরকার এবং সতর্কবাণী উচ্চারণও করা দরকার। জি, এবং হুমায়ুন কবির প্রসঙ্গটা নিয়ে এসেছে মাহমুদুর রহমান মান্না। কাশ্মীরের পেহেলগামে যে হামলা, এরপরে ভারত পাকিস্তানের যে যুদ্ধ একটা অবস্থা, আমরা এটার মধ্যে জড়াই যাচ্ছি কিভাবে? এটা একটু আমার মনে হচ্ছে আমরা একটু বেশি উত্তেজনা বোধ করছি। কারণ ভারতে আমি দেখছি নানান মাত্রার উত্তেজনা। ভারত বেশি উত্তেজিত মনে হচ্ছে, পাকিস্তান সেই তুলনায় একটু কম।
আর আমরাও ইদানিংকালে একটুখানি উত্তেজিত বোধ করছি। তা এখন আমার যেটা মনে হয় যে ভারত পাকিস্তান এটা যদি সংঘাত, আমি আশা করি বা প্রার্থনা করি এটা না হোক, কিন্তু এটা হলে কিন্তু এর প্রতিক্রিয়া কোন দিকে যাবে বলা যাবে না, শুরু করা যাবে শেষ কীভাবে এটা বলা যাবে না। কারণ পাকিস্তান কিন্তু অলরেডি বলছে যে আমরা আক্রান্ত হলে কিন্তু আমরা পারমাণবিক, ওই শব্দটা ব্যবহার করছে না, বলছে ব্যবহার করবে। এখন যদি সেটা হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু মানে হালকা কথা নয়। একটা যদি কোনো কারণে এই অঞ্চলের, এই দক্ষিণ এশিয়া অঞ্চলের যে কোনো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, আপনি ধরে রাখেন এর ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ চারদিকে ছুটবে। এবং তখন কিন্তু মনে রাখতে হবে যে আপনি এই পুরো অঞ্চলের মধ্যে একটা বড় ধরনের জনসংখ্যার বিরাট একটা ইয়ে হবে এবং সবগুলো দেশে এফেক্টেড হবে। এখন সেই ধরনের অবস্থা যাতে না হয়, তার জন্য যদি বলেন যে আমাদের একটু মানসিকভাবে প্রস্তুতি দরকার, সেটুকু আমি মানতে রাজি আছি যে এই বিপদের হলে কি হবে সেটা নিয়ে একটা প্রস্তুতি থাকা দরকার। এর বাইরে আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তেই পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা চলছে সেটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যারা আছে, কমন ফ্রেন্ড যারা আছে, তারা কিন্তু বেশ সক্রিয় হয়েছে। গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় পাকিস্তান এবং ভারতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে এটাকে ডিফিউজ করো, মানে আলোচনার মধ্য দিয়ে এটাকে থামিয়ে দাও। তার কারণ আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে, মানে তার মাথা ব্যথার কারণ হয়েছে ইউক্রেন। গাজাটাও কিন্তু শেষ হচ্ছে না, এটাও জ্বলছে, দুটো যুদ্ধ চলমান। আমার মনে হয় না তিনি এই মুহূর্তে আরেকটা যুদ্ধ চান, কারণ আজকের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি গত কোয়ার্টারে, গত 3 মাসে কন্ট্রাক্ট করেছে, কমে গেছে, ছোট হয়েছে। তো কাজে তার জন্য প্রচুর পরিমাণে হেডেক আছে। এই মুহূর্তে আমার ধারণা এই ধরনের আরেকটা নতুন সংঘাত তৈরি হোক, সে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। আমার ধারণা চীনারাও চায় না, রাশিয়ানরাও চাইবে না। কেউ আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা তো আমি এরকম উত্তেজনা আগে দেখেছি, 2001 সালে দেখেছি, এবং তখন শুধু অর্থনৈতিক কারণেই ভারত তখন এই থেকে যুদ্ধাবস্থা থেকে পিছিয়ে আসলো। এবং সেটার CNN এটার একটা ডকুমেন্টারিও করেছিল যে কীভাবে যখন যুদ্ধ শুরু হবে করছিল, তখন প্রচুর বিদেশিরা ভারত ছাড়ছিল। তখন ভারতের ব্যাঙ্গালোরের যারা ব্যবসায়ী, তারা তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন ললিত মান সিং, তাকে মেসেজ দিয়েছে যে এই আপনারা হয় যুদ্ধ করেন না ব্যবসা করি, দুটো একসাথে হবে না। ললিত মান সিং তখন ব্রজেশ মিত্র ছিলেন ভারতের বাজপেয়ী প্রধানমন্ত্রী, তখন ওনার সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে মেসেজ দিয়েছে যে আপনারা ব্যাকডাউন করেন, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারছি না, আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। তখনই ভারত সরকার সিদ্ধান্ত নিল যে তারা সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করল। তো কাজেই এই 2001 সালে কিন্তু একবার আমরা এরকম একটা রিহার্সাল দেখেছি। তো কাজেই এখন আমার ধারণা সেই একই কারণ, অর্থনৈতিক কারণেই আমার ধারণা, শুধু এই দেশগুলোর আমাদের অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতিও কিন্তু এখন প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে। তো সেই জায়গায় এইরকম একটা যুদ্ধের বাতাবরণ বা যুদ্ধের পক্ষে সমর্থন পাওয়াটা আমার কাছে মনে হয় খুব সহজ হবে না। জি আবুল, একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া, ভারত পাকিস্তানের বিষয়ে কিন্তু আলোচনা বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকেও কিন্তু উপদেষ্টা তিনি ব্রিফ করেই বলেছেন যে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন না হলে, যদিও যাওয়ার সুযোগটা কম ভারতে, চিকিৎসা ক্ষেত্রেও তিনি ইঙ্গিত করে বলেছেন খুব বেশি প্রয়োজন না হলে সেখানে না যাওয়ার বিষয়টি। আসলে ওই যে আপনারা এতক্ষণ বলছিলেন না যে অনেক কথা না বললেও হয়, যে এই কথাগুলো আসলে যখন গণমাধ্যমে আসে সাধারণ মানুষের কাছে কিন্তু বার্তাটা একটু ভিন্নভাবে যাবে, তো ভয়ের একটা বার্তা যায় আর কি। আমরা মানি আর না মানি, গত কয়েক মাসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো যাচ্ছে না, এবং এটার জন্য বাংলাদেশ দায়ী নয়। ভারত আমাদের একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, তাদের সাঙ্গপাঙ্গ লুটেরাদেরকে আশ্রয় দিয়েছে, এবং খুব অ্যারোগেন্টলি এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কথাবার্তা বলছে, এবং কয়েকদিন আগে তো বলেই দিয়েছে একে ফেরত দিয়ে সে যা খুশি তা বলবে ওই দেশে, মোদি সাহেব বলেছেন। তারপরে এই যে বিমস্টেকের ওখানে সম্মেলনেও সেরকম আচরণ আমরা লক্ষ্য করেছি, তাদের মিডিয়াগুলোর আচরণ আমরা দেখি। বাংলাদেশের মানুষ, আপনি কূটনৈতিক বিষয় আলাদা জিনিস, সামরিক বিষয় আলাদা জিনিস, পাবলিক পারসেপশন হচ্ছে যে তারা আমাদেরকে প্রতিটা জিনিসে আমাদেরকে এখন আমাদের বাংলাদেশ বিরোধিতা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, যেটা শেখ হাসিনা থাকতে, আওয়ামী লীগ থাকতে তারা করতো না।
এখন এই বিষয়টাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন বাংলাদেশের মানুষের এই আবেগ বা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ভারতের এই যে ব্যবহারটা, এটার জন্য ভারত বিরোধিতা বেড়ে যাচ্ছে। এখন এটা থেকে যে আপনি নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে না তাও কিন্তু না। ভারত কন্টিনিউয়াসলি তাদের মিডিয়া দিয়ে, এমনকি তাদের সেনাবাহিনীর মানে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএসএফ এর কর্মকর্তারা, তারা পর্যন্ত বলছেন যে বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। তারা আইএসআই ইস্যু, সেই একই কার্ড, যে পাকিস্তান কার্ড, আইএসআই কার্ড, সেটা খেলা শুরু করছেন। গতকালকে ভারতের সেনাপ্রধান পর্যন্ত বলেছেন যে সীমান্ত এলাকায় আইএসআই সমর্থিত গোষ্ঠী ভারতের বিরুদ্ধে বসে আছে। ইউ ক্যান গো অ্যান্ড সি, আপনি মিডিয়াতে দেখেন এটা আসছে। তা আপনি কিভাবে উড়িয়ে দিবেন? আপনি ভারতের সেনাপ্রধান বললে তো আর আপনি উড়িয়ে দিতে পারেন না। তারা যখন বলছেন যে বাংলাদেশে আমাদের এখানে কোথায় এখানে এসে এইগুলো করছে, আমরা তো দেখছি না, কিন্তু তারা এগুলা বলছেন। তারা যখন বলেন তখন সংকট সৃষ্টি তারাই করছেন এবং সংকট আমাদের মধ্যে এসে পড়ছে। সুতরাং আমাদেরকে কিছু না কিছু ওদের যে অবস্থানটা থাকে সবসময় এই ধরনের সংকট তৈরি করার, যে যেহেতু তাদের পছন্দনীয় দল এখানে ক্ষমতায় নাই, সুতরাং এখানে শান্তিতে থাকতে দেওয়া হবে না, একটার পর একটা মিথ্যা কথা বলে যাওয়া হবে যে এই দেশ পাকিস্তান হয়ে গেছে। তা আপনি যখন ওদের রেসপন্সিবল জায়গা থেকে এই ধরনের কথাবার্তা বলে, তখন তো আমরা অন্য কোনো যুক্তি দিয়ে এগুলোকে আমরা কাউন্টার করতে পারবো না। আপনি বলতে পারবেন না যে না ওরা আমাকে কিছু করবে না, অলরেডি করছে। ডক্টর ইউনূসকে বলছে মৌলবাদী ইউনূস। আপনি চিন্তা করেন, কথাবার্তার তো একটা ধরন থাকে, এই ধরনের কথাবার্তা বলছে। তো এই সমস্ত কারণেই হয়তো আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের একটা কথা বলে থাকতে পারেন, যে যেহেতু আমাদের জনগণের মধ্যে একটা শঙ্কা আছে, আমাদের জনগণ একটা ছোট্ট দেশ, আমরা এতটুকু একটা দেশ, 4127 কিলোমিটার আমাদের সীমান্ত। ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে বাংলাদেশের, পাকিস্তানের সাথে সীমান্ত হচ্ছে লিটোরাল 1700 কিলোমিটারের মতো, চীনের সাথে সীমান্ত হচ্ছে 3000 কিলোমিটারের একটু বেশি, বাংলাদেশের সাথে 4100+ সীমান্ত কিলোমিটার সীমান্ত। তো এত বড় একটা সীমান্তে এরকম ভাবে ভারত আমাদের কি আছে, তা আমরা ভয়ের মধ্যে আমাদের নিরাপদ সংকটে আমরা থাকবো না? এমন একটা কথা বলা হয়, যেটা সামরিক বাহিনীতে বলা হয়, যে যুদ্ধ এড়ানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধ করার সক্ষমতা অর্জন। আপনি যত কিছুই বলেন যে আমার সাথে কারো যুদ্ধ হবে না, ধরেন আপনার এই যে ইয়ের সাথে কি বলে, যে সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়া দুইটা সুপ্রতিবেশী, আপনি সিঙ্গাপুরের সামরিক ক্ষমতা দেখেন, সিঙ্গাপুরের যুদ্ধ ক্ষমতা দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন। আপনি মালয়েশিয়ারও দেখেন, আপনি ইন্দোনেশিয়ার দেখেন। ইন্দোনেশিয়া কি মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের সাথে যুদ্ধ করছে তো না। আপনি ইন্দোনেশিয়ার সামরিক সক্ষমতা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ইজ এ রাইজিং গ্লোবাল পাওয়ার ইন্দোনেশিয়া। এখন এগুলো কেন হতে হবে? আপনি জায়গাগুলো লক্ষ্য করবেন, মালাক্কা স্ট্রেটের ওইখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা আমাদেরকে দেখতে হবে। আপনি যতই অস্বীকার করেন, আপনি বাংলাদেশেরও ওই জায়গার মধ্যে পড়বে, এখানে কিছু না কিছু আপনাকে ভাবতে হবে আপনার ভবিষ্যৎ নিয়ে। আপনি যত কিছুই করেন যে আমার সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, মায়ানমারের সাথে কি আমাদের কোনো সমস্যা ছিল রোহিঙ্গা ইস্যু আগে পর্যন্ত? হ্যাঁ, আগে 2বার আমাদের সাথে সমস্যা ছিল। খুব তো বলা হয়েছে যে ওইটাও চীনের বন্ধু, বাংলাদেশও চীনের বন্ধু, কিছু হবে না। দেখেন কি হয়েছে, আমরা অপ্রস্তুত অবস্থায় ধরা খেয়েছি, খাইনি। তারপরে মায়ানমার আমাদের এখানে কয়েকবার ইনকারশন করেছে, আমরা কি করেছি ঠিক সদুত্তর দিতে পেরেছি? পারিনি। তো এই কারণে যুদ্ধের যে প্রস্তুতি, যে সমরাস্ত্র সংগ্রহ, এগুলি থাকতে হবে, যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থাকতে হবে। মানে এটা দূর করার একটা উপায় আছে, যে আমাদের পয়সার অর্থ সংকট আছে বা অন্য কিছু, জোটবদ্ধতা, অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স। বাংলাদেশের মতো এই রকম দেশে এই ভূরাজনৈতিক অবস্থানের মধ্যে একটা ছোট দেশ বসে আছে, আপনি 70-80 দশকের চিন্তা ঝেড়ে ফেলে দেন, ওই অবস্থায় পৃথিবী নাই। এখন এটা 2025 সাল, এখানে আপনাকে বাংলাদেশের মতো দেশকে অ্যালায়েন্সে যেতে হবে, নিরাপত্তার ছত্রছায়ার মধ্যে আপনাকে যেতেই হবে। আপনি যদি বাংলাদেশকে স্বতন্ত্রভাবে এই যে ভারতীয় আধিপত্যবাদ বা এই সমস্ত থেকে দূরে রাখতে চান, যদি এটা কেউ বলেন যে না আমরা এককভাবে সব কিছু করবো, এককভাবে সব কিছু করা সম্ভব না। আপনি দেখেন পাকিস্তান যে একটা শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র, তারপরে তাকে কি করতে হয়েছে? এই ঘটনাটার পরে তুরস্ক থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে, চীন থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে, তারা রোমানিয়ার কাছ থেকে এখন জাহাজ বানায়, নেদারল্যান্ডের কাছ থেকে জাহাজ বানায়, তুরস্ক থেকে জাহাজ বানায়, ডাইভার্সিফিকেশন আছে। আর বাংলাদেশের মতো দেশের নিরাপত্তা ছত্রছায়া আপনার এই যে আপনি যে কোনোভাবেই হোক, যে আপনার আমেরিকা হোক, এই ধরনের দেশগুলোর সাথে আমাদেরকে যে যাওয়া একটা দরকার, এটাকে আবেগকে প্রশ্রয় দিলে হবে না। এখানে আমরা চীনকেও রাখবো। আমরা যে নেভাল এই যে সাবমেরিন ঘাঁটিটা চীন আমাদের তৈরি করে দিয়েছে, আমরা যে কোনোভাবে অন্যভাবে হোক চীনকেও আমরা বিভিন্নভাবে আমরা রাখতে পারি। চীন একটা বিশ্ব শক্তি, তাকেও রাখতে পারি। আমেরিকাকেও আমরা কোনো না কোনোভাবে রাখতে পারি। এখন আপনি যদি এর মধ্যে বিভিন্ন কথামালার মারপ্যাচ আনতে শুরু করেন তাহলে হবে না। তাহলে বলেন ইসরায়েল কেমন? ইসরায়েল তো পুরোটাই টিকে আছে আমেরিকার উপর দিয়া,
ছোট্টতরুক একটা দেশ, টিকে আছে, আপনি কিচ্ছু করতে পারছেন না। তারা ইসরায়েল আপনি সারা দুনিয়া তার বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু করতে পারছেন না। তাইওয়ানকে আপনি চীন দখল করতে পারছে না। সামরিক জোটবদ্ধতা ছত্রছায়া। তো বাংলাদেশের এখন মনে হয় সময় আসছে আমাদের এটা দেখার। জেনারেল জিয়াউর রহমান এটা একসময় চিন্তা করেছিলেন, চেষ্টা করেছিলেন, উনি তো মানে নিহত হলেন, ওই পর্যন্ত আমরা পারা যায়নি। এখন এই বিষয়টা নিয়ে সিরিয়াস হওয়া দরকার এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোরও ভাবা দরকার। আপনি যেদিকেই যান না কেন, আপনি প্রোজ এন্ড কনস রাজনীতিবিদরা করে একটা জিনিসে আসা দরকার। বাংলাদেশ এককভাবে তার নিরাপত্তা ওরকম ভাবে নিশ্চিত করতে পারবে না। জি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এনসিপি তাদের বক্তব্য। আরো কঠিন কথা আছে, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো ইতিমধ্যে আমরা দেখলাম যে তারা কয়েকটা বিষয়ে ডিনাই করেছে যে সুপারিশগুলো এসেছে। একটা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের ব্যাপারে অভিযোগ হবে তাদেরকে এই মনোনয়ন দিতে না দেয়া, এ ধরনের কিছু বিষয়ে তারা ডিনাই করেছে। তো আমি এনসিপির নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা তো খুব ভাইব্রেন্ট দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের ব্যাপারে, বিষয়টা কি? তো তারা বলেছে যে আমরা ইলেকশন কমিশনের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলব এবং এখানে যে জায়গাটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের সাথে কিন্তু আপনি দেখেছেন যে নির্বাচন সংস্কার কমিশনেরও কিছু একটা বিরোধ দেখা যাচ্ছে। তো এই জায়গাটায় যদি এই ঝামেলাটা বাড়তে থাকে, এখানে একটা বড় ঝামেলা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে। আমি বারবার বলছি যে সরকারও বলছে, বড় বড় রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের আগ্রহ নাই বা তারা এটা চায় না, কিন্তু আওয়ামী লীগকে তারা স্পেসও দিচ্ছে না। আওয়ামী লীগের লোকেরা মিছিল করলে সেখানে গিয়ে হামলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ মিছিল করলে পুলিশকে উনি বলছেন যে ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে এটা তো ঠিক ওই জামাতের ব্যাপারে আওয়ামী লীগের যে নীতি ছিল যে জামাতকে তারা নিষিদ্ধও করবে না, কিন্তু জামাতকে কোথাও দাঁড়াইতেও দিবে না, মিছিল করতে দিবে না, মানে জামাতের লোকেরা কোথাও বসলে সেখানে ষড়যন্ত্র করছে বলে গ্রেফতার করবে। তো এই একই রাজনীতির ছককে আমাদের হবে। আদার দেন আপনি দেখেন এই যে একটা প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের নেতারা ধরেন বিদেশে বসে মনোনয়নপত্র দাখিল করলো, এই নানা ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, একটা মানে অস্পষ্টতা কিন্তু সামনে আমাদের আসছে। তো এই জায়গায় কিন্তু সরকারেরও কোনো তৎপরতা নাই। এবং প্রফেসর ইউনূসকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল আল জাজিরায় যে আওয়ামী লীগের ব্যাপারে তারা কি, উনি বলছেন যে এটা ওরা সিদ্ধান্ত নেবে বা উনিও কিন্তু স্পষ্ট করে কিছু বলেন নাই। এটা আমি মনে করি আগামী নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমাদের উন্নয়ন সহযোগীরা বলছেন যে ইলেকশন শুড বি ইনক্লুসিভ। আমাদের সেনাবাহিনী প্রধানও বলছেন যে ইলেকশন ইনক্লুসিভ হোক, ওনারা চান। ইনক্লুসিভ মানে যে জিনিসটার দিকে ইঙ্গিত করা হচ্ছে এটা তো পরিষ্কার যে আওয়ামী লীগ বা ফেসিবাদী তাদের দোসরদের সাথে ইনক্লুসিভিটিকে তাদেরকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। এখন আপনি দেখেন আমাদের দেশের এখন যে অবস্থা, এই যে পরশুদিন যে আমরা নির্বাচন কমিশনের সাথে মিটিং করলাম, সেখানে তো আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলকে ডাকা হয় নাই। যদি তাদেরকে আপনি ইলেকশনে ইনক্লুসিভিটির দোহাই দিয়ে তাদেরকে ইলেকশনে রাখেন, তাহলে তাদেরকে তো ডাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তারা যদি অভিযোগ দেয় যে সরকারের প্রতি আমাদের কোনো মানে আস্থা নাই, তাহলে তো এই সরকার তত্ত্বাবধায়ক সরকার আকারে ইলেকশনের যে দায়িত্ব পালন করা সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু মানে অনেকেই এড়িয়ে যাচ্ছেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে আস্থা অর্জন করতে হবে। এনসিপি যে বিষয়টা রেইজ করেছে সেটা হয়তো কালকে অন্যান্য রাজনৈতিক দলও রেইজ করবে এবং ইলেকশন যত কাছাকাছি আসবে এই প্রশ্নগুলো আরও গভীরভাবে দেখা দিবে। আমি এই প্রসঙ্গের বাইরে যে কথাটা মানে রোশদ ভাই বলছিলেন সেটা একটু উল্লেখ করতে চাই, ভারত পাকিস্তানের ইস্যুটা। যে ভারত পাকিস্তান কিন্তু 4 বার যুদ্ধ হয়েছে, এর মধ্যে বেশিরভাগই হয়েছে কিন্তু কাশ্মীরকে নিয়ে। আমাদের দেশের লোকেরা কিন্তু অ্যাপারেন্টলি খুশি হয় ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে, কারণ এই যুদ্ধগুলো যতগুলো হয়েছে বাংলাদেশ কিন্তু ওইভাবে এফেক্টেড হয় নাই কোনোবারই। যখন বাংলাদেশ পার্টও ছিল, যখন ভারত পাকিস্তানে বাংলাদেশ অংশীদার ছিল, তখনও বাংলাদেশ সেভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই। তবে এখন ক্ষতিগ্রস্ত হবে সেটা অন্যভাবে, যেটা আমরা দেখছি যে আপনার এই রাশিয়ার যে যুদ্ধ, ইউক্রেনের যে যুদ্ধ, সেটা তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তো আমাদের ইকোনমি মানে নানাভাবে সাফার করছে, আমরা ফুড ক্রাইসিসে নানা ইস্যু। তবে এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় এর বাইরে যেটা, সেটা যেখানে একটা রাজনীতি আছে। কারণ ওই পাকিস্তানের সাথে একটু গরম থাকলেই ভোটের একটা ব্যাপার থাকে। রাহুল গান্ধীকেও দেখলাম, উনি আরও এক খাঁটি সরেশ, উনি বলতেছেন যে সরকার কেন অ্যাকশন নিচ্ছে না।
নরেন্দ্র মোদী তো অলরেডি আর্মিকে অর্ডারই দিয়ে দিয়েছেন যে তারা এখন যে কোনো পদক্ষেপ নিতে পারে। তো এই জায়গা থেকে আমি দেখছি পাকিস্তানেও কিন্তু রাজনৈতিক মানে স্থিতিশীলতার একটু অভাব আছে, সেখানে কিন্তু একটা মানে এক ধরনের মানে অনিশ্চিত পরিস্থিতি আছে। তো সেই জায়গা থেকে দুই দেশেরই নেতৃবৃন্দ যুদ্ধটাকে ব্যবহার করতে পারেন নিজেদের পজিশন মানে সেভ করার জন্য বা পলিটিক্যাল সেখানকার সমর্থন বাড়ানোর জন্য, যেটা আপনি একটু আগে আমাদের দেশের দিকেও ইঙ্গিত করেছেন যে এখানে এই যে আন্তর্জাতিকভাবে রাজনীতিবিদরা এগুলো শিখছেন যে কোনো ক্ষেত্রে নিজের দুর্বলতা ঢাকার জন্য কোনো একটা যুদ্ধ ভাব তৈরি করা যায় কিনা। আমার কাছে মনে হচ্ছে ভারত পাকিস্তানের এই যে, তবে আমার ধারণা যে বাংলাদেশের মানুষ খুশি হবে যদি ভারত পাকিস্তান এই মুহূর্তে একটা যুদ্ধ লেগে যায়, কারণ তারা আমাদের মানে ভারত আমাদের এখানে যে থ্রেটটা তৈরি করেছে রিসেন্টলি, এবং এই জায়গায় আমরা দেখেছি আমাদের একটা বিরাট ইউনিটি তৈরি হয়ে গেছে যে ভারত এত নোংরাভাবে এই ফ্যাসিবাদকে আশ্রয় দিয়েছে। আমরা খুব খুশি হতাম যদি আওয়ামী লীগগুলোকে ধরে ওই কাশ্মীরের যুদ্ধে পাঠিয়ে দিতে পারতো ভারত, তাহলে আমার মনে হয় এটা একটা ভালো সলিউশন হতে পারত। এরকম একটা প্রস্তাব কিন্তু এখন অনলাইনে ভাসছে। শেখ হাসিনা নাকি এরকম একটা অ্যাপিল করেছেন, ভারত আমাদেরকে যত উপকার করেছে তাদের ঋণ শোধ করবার জন্যে আমাদের যারা আছে তারা যুদ্ধের জন্য তৈরি হোক। এবং ওখানকার মিডিয়া বলেছে যে লাখখানেক আওয়ামী লীগের এখন ভারতে বিভিন্ন জায়গায় আছে, তারা যদি রেডি হয় তাহলে তো তারা যুদ্ধের জন্য নেতৃত্ব দিতে পারে, কারণ তো খেলার জন্য প্রস্তুত। যাই হোক, এখন এরকম কথা তো বলেছে এবং এটা অনেকের একটা ওবায়দুল কাদের তো আপনার সাথে খেলা হেরে গেছে, এখন ওনাকে আবার পাঠানো যেতে পারে না। উনি তো এখন মানে একেবারে অ্যাবসেন্ট হয়ে গেছে। কিন্তু সেটা হচ্ছে বড় কথা হচ্ছে আসলে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হলে এটা খুবই অসম যুদ্ধ হবে। অ্যাটলিস্ট মানে ইন্ডিয়া পাকিস্তানের চাইতে মিলিটারিলি 5 to 6 times more powerful। ওরা কেবলমাত্র না, এখানে রুশ ভাই যেটা বলছেন এখানে একটা অ্যালায়েন্সের ব্যাপার থাকে, তো ওইটাই আর কি যুদ্ধের। এটা আমি তাদের অন্যান্য মিলিটারি জার্নালে যেটা দেখছি তাই বলছি, কেবলমাত্র মিসাইল পাওয়ার মে বি ব্যালেন্সড, আর মানে অ্যাটমিক বম্বের ব্যাপার যদি হয় মেবি 4-5টা পাকিস্তানের বেশি আছে এইরকম বলে। এবং ওই জন্য পাকিস্তান ওই কথাটা বলেছে। আর আরেকটা কথা বলেছে, যুদ্ধ যদি লাগেই তাহলে যেহেতু সিন্ধু বন্ধ করেছে এবং ইন্ডিয়ার তো বহুদিনের একটা অ্যাটেম্প ছিল যাতে সিন্ধুর পানিটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে পাকিস্তানের ইকোনমি তো ক্রিপল করে যাবে। তো ওই দিক থেকে তারা মনে করে ওরাকে বলে মিসাইল দিয়ে আগে সিন্ধুর বাঁধ দেবে, মানে একটা ধ্বংসাত্মক ব্যাপার হয়ে যাবে। এবং এই ওয়ারে যে কথা হুমায়ুন বললেন, এটা যে কোথায় যাবে সেটার শেষটাই। এটার মধ্যে এখন এত অল্প সময়ে আমরা একটা অ্যাক্সিস তৈরি করবার চিন্তা করা রিস্কি। আমি মনে করি এত কম সময়ে আমরা এমন কিছুই করতে পারবো না। ওই আলোচনার মধ্যে যাচ্ছি না, যেটা প্রশ্ন করেছে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমি মনে করি যে একটা প্যান্ডোরার বাক্স খোলা হয়েছে সংস্কারের নাম করে, এটাকে বন্ধ করবে কেমনি তার কোনো বুদ্ধি নেই। কেন এতগুলো প্রশ্ন সব দিয়েছে, যেটা এই যে স্প্রেডশিট দিয়েছে, এগুলো এক একজন এক এক রকম তো বলেছে। আমাদের মতো বিভাজিত সমাজে মানে অনেক জায়গাতে ডিফারেন্স দেখা গেছে। সবশেষে দেখা গেল যে বিএনপি মেজরিটি কোয়েশ্চেনে, বিশেষ করে যেগুলোতে কনস্টিটিউশন, ডেমোক্রেসি এইসব প্রশ্ন আছে, তার সবই প্রায় অস্বীকার করেছে। তারা বলেছে যে এই গভর্নমেন্টের এগুলো কোনো কিছু করবার রাইট নাই, এটা কেবলমাত্র সংসদ করবে। তার মানে তো সংসদ বাদ দিতে কী বলে, এই সংস্কার তো বাদ দিয়ে দিতে হবে। এই জায়গাতে এসে এই যে এরা বলছে এনসিপি, মানে হয়েছে কি এদের প্রতি তো আমাদের একটা দুর্বলতা আছে। কারণ আমি খুব আন্তরিকভাবে উপলব্ধি করি যে ওরা যদি এরকম করে শেষ মুহূর্তে না দাঁড়াতো, তাহলে হয়তো যে বিএনপি এখন মনে করছে অনেক কিছু করে ফেলবে, ক্ষমতায় যাবে ভাব করছে, আমরা খুব ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, আমাদের হয়তো পালিয়েই থাকতে হতো, এখনও হয়তো 4 বছরই অবস্থায় থাকতে হতো। সো তাদের অবদানের জন্য তাদের প্রতি খুবই ভালোবাসা, এক ধরনের কি বলবো দুর্বলতা থাকলেও আমি বলবো 5 আগস্ট আর আজকের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে।
মানে এই সময়ের মধ্যে পরিবেশ যেটা তখন ছিল সেই পরিবেশ এখন নেই। যে কমান্ডটা ছাত্রদের ছিল ওভার দি পপুলেশন সেইটা এখন নাই। এবং একটা রাজনৈতিক দল যদিও তারা গড়েছে, এখন পর্যন্ত তাদের কোনো ঘোষণাপত্র তৈরি হয়নি, কোনো কনস্টিটিউশন তৈরি হয়নি, তাদের কোনো রিটেন লিটারেচার আমি এখন পর্যন্ত পাইনি। ফলে হয়েছে কি, ওদের যার মানে নেতারা তো অনেক আছে, যা যেরকম বলছে একজন আরেকজনের বিরুদ্ধে বলছে, এবং নিজেদের মধ্যে মারামারি গোলমাল টোলমাল বিভিন্ন জায়গায় যা হচ্ছে সেগুলোর প্রেক্ষিতে তাদের এই বক্তব্য মানুষের মধ্যে খুব যে আসর করবে আমার এরকম মনে হয় না। কিছু কিছু জায়গাতে আমি দুই দিয়ে শেষ করি, কিছু কিছু জায়গাতে তারা এমন এমন প্রস্তাবনা রেখেছে যেগুলোর বাস্তবায়নই সম্ভব নয়। মানে যেমন বিচার হোক তারপরে ভোট, তাদেরকে বলা যাবে না, তার মানে বিচারকে আমি ডিকটেট করবে তো করতে পারবো না, তাদেরকে বললেও তারা এটা মানতে চাইছে না। আমি মনে করি অন্য কোনো সময় আরো বিস্তারিত আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে সবাই একটু এক মিনিট করে জানতে চাই যে এত আলোচনা হলো, এদিক দিয়ে মিয়ানমারে যে ভারত পাকিস্তান যুদ্ধ, সামগ্রিক অর্থে আমাদের নির্বাচনের বিষয়টি আমরা মূল প্রাধান্য দিচ্ছি, তো সেই নির্বাচনটাকে সঠিক সময় হওয়ার ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে কিনা, কোনো শঙ্কা দেখছেন কিনা? এখনো দেখছি না, কারণ সরকারও বলছে, সরকার প্রধান যিনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তো একটা ডেডলাইন দিয়ে রেখেছে যে আগামী বছরের জুন, যদি সম্ভব হয় সে ডিসেম্বরও হতে পারে। তো কাজে একটা সময়সীমা আমরা দেখছি। প্লাস রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু একটা দাবি আছে, কেউ আগে বলছেন, কেউ বলছেন সংস্কার আগে হোক তারপরে নির্বাচন হোক। তবে এটা ঠিক যে এখন গত জুলাইয়ের আন্দোলনের ফলে বা জুলাই ওখান থেকে মানুষের চিন্তার জগতে যে পরিবর্তনটা হয়েছে, যে একটা পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনটাকে একটা সেট আপ বা স্ট্রাকচারের মধ্যে আনা দরকার। তা না হলে কিন্তু আমরা যদি এটা পরিবর্তন না করতে পারি, তাহলে শুধু নির্বাচন দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে যে জুলাইয়ের পরিবর্তন যে মানুষের প্রত্যাশা, সেটা ধরা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। কারণ নির্বাচন হয়েছে, অনেকগুলো নির্বাচনই হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত 53 বছরে কিন্তু আমরা কখনোই এই প্রবণতা থেকে বাইরে যেতে পারিনি। তার কারণ আমাদের কাঠামোটা এরকম যে এক ব্যক্তি কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, এবং সেটা দল সমর্থিত হয়ে যায়, এবং জনবিচ্ছিন্ন হয়ে সেখানে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়। তো কাজেই নির্বাচন প্রয়োজন নিশ্চিতভাবেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, কিন্তু সেটা সাস্টেইনেবল কীভাবে হবে, পার্টিসিপেটরি কীভাবে হবে, জনগণের স্বার্থে কীভাবে কাজে লাগানো যাবে, সেই বিষয়টার প্রতিও একইভাবে মনোযোগী হতে হবে। আবুল একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া, নির্বাচন ঐক্য অনৈক্য এবং নানাবিধ আলোচনা এখন হচ্ছে, বিশেষ করে এই যে সংস্কারের যে বিষয়টি মাহমুদুর মান্না বললেন, এটা তো আসলে মানে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ায় কতদিন লাগবে, নির্বাচন কীভাবে হবে, এই সংখ্যাটা কীভাবে দূর হবে? এখানে দুটো মহল থেকে বলা হচ্ছে যে 5 বছর ক্ষমতায় রাখা হোক, আবার বলা হচ্ছে নির্বাচনেরই দরকার নেই। এরকম কিছু আজগুবি কথাবার্তা আসছে, যেটাতে সন্দেহগুলো বেশি দানা বাঁধছে। তো ডক্টর ইউনূস আসলে কি বলছেন? 5 এপ্রিল যে পত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে, উনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার। এটা ডক্টর ইউনূসের কথা। আচ্ছা, তারপরে উনি 13 এপ্রিলের পত্রিকার রিপোর্ট পড়ছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ। এটা ডক্টর ইউনূসের কথা, আমাদের কথা না, বিএনপির কথা না, জামাতের কথা না, এবি পার্টির কথা না। আপনার নির্বাচন আপনাকে এক সময় করতেই হবে, এবং নির্বাচন করাটা এই সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু ওই যে যেটা বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের গুণগত কিছু বা এই জিনিসগুলো যেটা 5ই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে এসেছিল, এই দেশের মানুষ কিছুটা পরিবর্তন চায়। সেই আগের সেই সমস্ত কিছু একরকম থাকবে সেরকম আসলে দেখতে চায় না। সেটাকে করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়াটা মানে ভালো হবে বলে মনে করি। জি, মঞ্জুর মঞ্জু, ঐক্যই তো আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না, সেখানে মানুষের প্রত্যাশা কীভাবে রাজনৈতিক দলগুলো পূরণ করবে? না, ঐক্য তো দেখেছেন, আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে তো আমরা সবাই এখনকার কথা বলছি। মাহমুদুর মান্না কিন্তু বলেছেন 5 আগস্টের পরিস্থিতির এখনকার পরিস্থিতি এক না। এটা আমি বারবার বলেছি যে এই ঐক্য নষ্ট করার বা ঐক্য রক্ষা করার জন্য এই সরকারের সবচাইতে বেশি মনোযোগী হওয়া দরকার ছিল, কিন্তু ওনারা সবচাইতে বেশি ভুল যেটা করেছেন, অবিচার করে যেটা করেছেন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্য তো দূরের কথা, ছাত্রদের ঐক্য ওনারা ধরে রাখতে পারেন না। আপনি দেখেন পুরো বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য এখন কয়টা ভাগে ভাগ হয়েছে, এবং
বৈষম্য বিরোধী ছাত্রদের মানে আপনি কাকে কি বলবেন এখন, কি মানে এই বিপ্লবের কারা ধারণ করছে, কাকে আপনি সেই প্ল্যাটফর্ম বলবেন? সেই প্ল্যাটফর্ম কিন্তু ভেঙে নানা ভাগে বিভক্ত হয়েছে, সামনে হয়তো আরও বিভক্তি হতে পারে। এটা পরিপূর্ণভাবে এই সরকারের কর্তব্যের ব্যর্থতা। উপদেষ্টারা যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন, ওনারা কেউ ঐক্য রক্ষা করার জন্য চেষ্টা করছেন না। দেখেন, আমি আবার বলছি যে জন আকাঙ্ক্ষার উপরে এই সরকারের কাল, আমরা যেটাকে অন্তর্বর্তীকাল বলছি, এই কালটা নির্ভর করছে। ওনারা যদি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, ওনাদের কাল বাড়লেও মানুষ হয়তো কোনো প্রশ্ন করবে না। কিন্তু জন আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারেন, এক মুহূর্ত মানুষ এই সাথে সাথে তার প্রশ্ন তুলবে তার কাল নিয়ে, যে আপনি তো একটা টেম্পোরারি গভর্নমেন্ট, এই কথা তুলবে। মানে আপনি যদি কোথাও গিয়ে আশ্রয় নেন না, সেখানে যতক্ষণ আপনি আপনি যেখানে আশ্রয় নিচ্ছেন তাদের মন মতো চলেন, আপনাকে কেউ বলবে না যে ভাই চলে যান। ওই যে ডক্টর ইউনূস বললেন না যে আমাদেরকে তখন কেউ চলে যেতে বলছেন না, তো আপনাকে যেদিন চলে যেতে বলবে সেদিন আপনি সময়ও পাবেন না যে আপনাকে আর মানে আপনাকে বলবে যে এখনই চলে যান। তো এই জায়গা থেকে আমি বলছি জন আকাঙ্ক্ষা কি, জন আকাঙ্ক্ষা কিন্তু শুধু নির্বাচন না, শুধু সংস্কার না, শুধু বিচার না, এই সবগুলোর সংমিশ্রণই কিন্তু জন আকাঙ্ক্ষা। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ যেই অত্যাচারটা দেখেছে, যে ধ্বংসযজ্ঞটা দেখেছে, যে খুন গুমটা দেখেছে, এটার বিচার দেখতে চায়। 2 নম্বর হচ্ছে সংস্কারটা একদম স্পেসিফিক, বেশি সংস্কারের দরকার নাই, কিন্তু 5-7টা বিষয় সংস্কার হলেই কিন্তু আমরা যেটা চাচ্ছি রাজনীতির নতুন ধাঁচটা শুরু হতে পারে, সেই জায়গাটা যদি নিশ্চিত করা যায়। আর সবচেয়ে মানুষের নগদ যেটা প্রাপ্তি, বিদ্যুৎ চাই, গ্যাস চাই, জ্যাম মুক্ত ঢাকা শহর চাই বা অন্যান্য শহর চাই, দ্রব্যমূল্যটা সহনীয় মাত্রায় চাই, মারামারি গন্ডগোল চাঁদাবাজি চাই। এই জিনিসগুলো যদি নিশ্চিত করা যায়, জানুয়ারি, ডিসেম্বর, আপনার ফেব্রুয়ারি, জুন, যেখানেই হোক নির্বাচনে নিয়ে আমি মনে করি খুব বেশি মানুষের আপত্তি থাকে। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে মাহমুদুর রহমান মান্না, মজিবুর রহমান মঞ্জু বলছিলেন জন আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা থেকে বর্তমান সরকার কত দূরে, আর যারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করবে তারা যে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে তার কি কোনো গ্যারান্টি আছে কি? না, সেটার গ্যারান্টি আমি তো দিতে পারবো না। সেটা এমনকি যারা ক্ষমতায় যাবেন যদি তারা বোঝেন তারাও দিতে পারবেন, আমার সেটা মনে হয় না। তবে জন আকাঙ্ক্ষার সাথে সাথে কে আছেন আর কে কত দূর আছেন এটা কিন্তু মাপবার কোনো উপায় নেই। এখন যারা ধরে যে সরকার, তারা তো আমি মনে করি জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, কিন্তু ঠিক মতো করছেন কিনা, সেই কাজটা ঠিক মতো করতে পারছেন কিনা। জন আকাঙ্ক্ষা কি কেউ যদি বলে এই খুনিদের বিচার চাই, এই বিচার কি করেছেন? 8 মাস 8.5 মাসের মধ্যে কিছুই তো হয় নাই। তারা একটা কেন ট্রাইব্যুনাল করলো, 10টা ট্রাইব্যুনাল করতো। তারা আপনার 10টা ইনভেস্টিগেশন টিম করতো যাতে তারা রিপোর্ট তৈরি করতে পারে, এগুলো করেনি। এইরকম করে সবচেয়ে বড় সমস্যা আমি দেখছি কি জানেন, যেটা বলছিলাম, এই যে সংস্কার কমিশন বসালো, বলছে ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার হবে না, ডিফারেন্স থাকলে হবে না। তো বিএনপি যদি সব ব্যাপারেই দিয়ে থাকে, ধরেন 80% সে আপত্তি করলো, তারপরে তো 80% করতে পারবেন না। এটার সলিউশন কি? কোনো উদ্যোগই নেই এই ব্যাপারে এই পর্যন্ত। এই জন্যে আমি মনে করছি যা হবে মানুষ তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পরিণতি খুব যে ভালো হচ্ছে আমার মনে হচ্ছে না। জি, হতাশা দিয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মাহমুদুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মজিবুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।